তাহলে দেখেন আমাদের আজকের টপিক কি মনে আছে? এরর নিয়েই কথা বলবো, তবে আজকে টেন্স নিয়ে কথা বলবো। আমরা তো টেন্স সবাই বুঝি, কম বেশি সবাই আমাদের টেন্স সম্পর্কে একটা আইডিয়া আছে, তাই না? তো দেখেন যে আমরা যে এরর গুলো করি আসলে, মানে এরর গুলো যে আমাদের যে ভুল হয় সেন্টেন্সে, যে ভুলগুলো হয়, সেই ভুলগুলো কিছু সেন্টেন্স হলো টেন্সের বেজে ভুল হয়, অর্থাৎ রং টেন্স আমরা ইউজ করি। যেমন ধরেন আমি যদি 104 104 নাম্বার এক্সাম্পলের দিকে তাকাই, তাহলে কি দেখা যাচ্ছে বলেন তো? ডিড ইউ ওয়েন্ট টু ওয়েন্টের জায়গায় ইয়েস্টারডে। আচ্ছা দেখেন, এটা কিন্তু খুব বেসিক টাইপের, খুবই বেসিক টাইপের, বাট এই বেসিক টাইপ কিন্তু বিসিএস এ আসে। বিসিএস এ কিন্তু এই প্রশ্নগুলো আসে। তো অনেক সময় আমরা এই প্রশ্নগুলো ভুল করে ফেলি, আবার অনেকে এটা জানি, এমনি খুব ভালো জানি। সো আমরা একটু আমাদের রিভিশন মতো করেই, যারা জানি তারা একটু রিভিশন করব, আর যারা জানি না তাদের জন্য আবার নতুন করে একটু ভালো করে পড়ে যাব আর কি। তো এখানে যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা আমরা মোটা দাগে দেখতে পাচ্ছি এই জায়গাটাই ভুল আছে। এটা কি একটা কোশ্চিন? যে কোনো সেন্টেন্সের একটা কোশ্চিন, মানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা প্যাটার্ন আছে। সে প্যাটার্নটা কি বলেন তো? শুরুতে ডাব্লিউএস কোশ্চিন বসতেও পারে, নাও বসতে পারে, নাকি? এই সেন্টেন্সে ডাব্লিউএস কোশ্চিন বসছে? না স্যার। বসে নাই। এবং এরপরে আপনাকে যেটা নিশ্চিতভাবেই, আপনি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখেন তাহলে আপনাকে 100% অক্সিলারি ভার্ব বসাতেই হবে। 100% আপনাকে অক্সিলারি ভার্ব বসাতেই হবে। সেই অক্সিলারি হইতে পারে ওই মেইন সেন্টেন্স যেটা ছিল সেই সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ছিল, অথবা অনেক সময় মেইন ভার্ব অক্সিলারি হিসেবে কাজ করতে পারে। যেমন ধরেন আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো বলতে পারি, এগুলো একাধারে মেইন ভার্ব, একাধারে অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করতে পারে। কিন্তু বেশিরভাগ ভার্বের মেইন ভার্ব, বেশিরভাগ মেইন ভার্বের অক্সিলারি ভার্ব নাই, নিজস্ব অক্সিলারি নাই। তো তাদের ক্ষেত্রে আমাদের ধার করতে হয়। কি ধার করতে হয়? ডু, ডাজ, ডিড। ডু, ডাজ এবং ডিড। তো ডু এবং ডাজ কিসের ক্ষেত্রে বসে? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর ডিডটা হলো পাস্ট টেন্সের ক্ষেত্রে। সহজ কথা। তাহলে আমরা এই যে ডাব্লিউএস কোশ্চিন বসাবো, বসতেও পারে, নাও বসতে পারে। তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট বসবে, এর পরে বসবে মেইন ভার্ব। মেইন ভার্ব এখানে। এরপরে দেখেন আমরা লাস্টে কি ইউজ করব? কোশ্চেন মার্ক। লাস্টে ইউজ করবো আমরা কোশ্চেন মার্ক। তো এখানে একটা বিষয় আপনি দেখেন, খুব ভালো করে দেখবেন যে এই যে অক্সিলারি, আমার শুরুতে কি অক্সিলারি আছে না? আছে কিনা? এই অক্সিলারিটা কোন টেন্স, কোন ফর্মে আছে? ডিড আছে, তার মানে পাস্ট ফর্ম আছে। তার মানে আমি ধরেই নিতে পারি যে আমাদের মূল সেন্টেন্সটা কোন টেন্স আছে? পাস্ট ফার্স্ট টেন্স। টেন্সে। এখন এই সাবজেক্টের পরে এই যে যে ভার্ব আছে, এখানে ভি টু আছে, এইভাবে আসলে হবে না। যখন আপনি ওখানে তো ডিড বসাইছেন, পাস্টের জন্য তো ডিড বসাইছেন, এখানে মেইন ভার্বটা কি হবে? ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের, প্রেজেন্ট ফর্ম। না, বেস্ট ফর্ম হবে স্যার। বেস ফর্ম, রাইট। বেস ফর্ম হবে গো। তাহলে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারতো, দেখেন এগুলো একটু শিখে নেন। আপনার মনে প্রশ্ন আসতে পারো, আচ্ছা স্যার পাস্ট টেন্স বুঝলাম, তো পাস্ট আপনি আপনি তো যেটা করলেন সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স করছেন। ডিড ইউ গো, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স না? এটাকে যখন আপনি অ্যাসার্টিভ করবেন তখন কি দিবেন? ইউ ওয়েন্ট, তাই তো? ইউ ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এরকম দিবেন। এখন আমার প্রশ্ন হলো যে কেন আমরা এটা পাস্ট ইনডিফিনিট কেন করলাম? পাস্ট পারফেক্ট করতে পারতাম কিনা, অথবা পাস্ট কন্টিনিউয়াস করতে পারতাম কিনা? আমার স্টার্টে সাথে থাকার কারণে জি জি ফার্স্ট টেন্স বলেন। করতে হবে। স্টার্টে তো নির্দেশ করতেছে সম্ভবত ফার্স্ট টেন্স করা। ভেরি গুড, সম্ভবত না, ইটস রাইট। একমাত্র সলিড অ্যান্সার করছেন আপনি। শোনেন, আমাদের টার্গেট হলো যে আমরা যে জিনিসগুলো জানি সেই জিনিসে আমাদের যেন কনফিউশন না থাকে। কারণ ভাই 36 সেকেন্ড আপনাকে একটা এমসিকিউ অ্যান্সার করতে হবে। সো আমি যেগুলো পারবো সেগুলোতে যদি আমি 20 সেকেন্ডের মধ্যে সলিউশন করে ফেলতে পারি, তাহলে 16 সেকেন্ড আমার জটিল প্রশ্ন আমি ইনভেস্ট করতে পারবো না। এইভাবে চিন্তা করবেন। সো তাহলে দেখা যাচ্ছে এই যে ইয়েস্টারডে একটা ইন্ডিকেটরস,
তো এই ইন্ডিকেটরস আমরা একটু রুলস গুলো আমরা একটু নিতে পারি। পাস্ট ইন্ডিকেটরস কোনগুলো আছে বলেন তো, আমরা একটু পাস্ট ইন্ডিকেটরস গুলো একটু চিনি তো। yesterday ago, অথবা before. এইভাবে একটু লিখি, পাস্ট ইনডিফাইনাইট ইন্ডিকেটরস। অর্থাৎ পাস্ট ইনডিফাইনাইট ইন্ডিকেটরস মানে কি, এমন কতগুলো ইন্ডিকেটর যেগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তাই তো। সেগুলো কি কি বলেন? হ্যাঁ, ইয়েস্টারডে দেয়া আছে, তারপরে বলেন, আপনারা বলেন, আপনারা এগো, যতগুলো বলবেন। Ago, অ্যাগো, এগো, লং এগো, লং, লং সিন্স, তারপরে লং সি, লাস্ট, তারপরে আহ, আপনার লাস্ট, লাস্ট ডে, লাস্ট টাইম, তাই তো। আর কিছু? last year, last month. দ্য ডে বিফোর, দ্য ডে বিফোর, তারপরে প্রিভিয়াস ডে, আছে না? তারপরে দেখেন অ্যানশিয়েন্ট টাইম, অ্যানশিয়েন্ট বা অ্যানশিয়েন্ট টাইম, এরকম বুঝাইলে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট টেন্স করব। তাহলে আমরা একটু এটা একটু মার্ক করে নিই, একটু খাতায় আমরা একটু মার্ক করে নিই, জাস্ট এতটুকু। পাস্ট ইনডিফিনিট ইন্ডিকেটরস, অর্থাৎ এই ইন্ডিকেটরস গুলো থাকলে আমরা কোন টেন্স বসাবো, পাস্ট ইনডিফিনিট টেন্স, চোখ বন্ধ করে, এখানে আর কোনো কথা নাই। এই কারণে, এই ইয়েস্টারডে থাকার কারণে, ইয়েস্টারডে থাকার কারণে আমি বাধ্য হয়েছি এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে। ক্লিয়ার? কার কোনো প্রশ্ন জি আশা স্যার। করি নাই, থাকলে করবেন। নিচের অংশটা হ্যাঁ বলেন, কিছু বলছেন? নিচের অংশটা ছিল আচ্ছা, প্রিভিয়াস পরে কোন দুইটা পয়েন্ট লিখছিলাম স্যার? বুঝি নাই। প্রিভিয়াস এর পরে দুইটা পয়েন্ট ছিল স্যার, ও দুইটা আচ্ছা, ইয়ে ছিল। আচ্ছা, 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 লেখেন লেখেন। প্রিভিয়াস অ্যানশিয়েন্ট টাইম, জি স্যার। জি অ্যানশিয়েন্ট স্যার, ঠিক আছে। মানে অ্যানশিয়েন্ট টাইম, যে কোনো অ্যানশিয়েন্ট টাইম হলে হবে। জি নাম্বার 112, অর্থাৎ 112, আই হ্যাভ ফরগেট টু ব্রিং মাই বুক। এটা টেন্সগত ভুল এবং খুবই সহজ ভুল। ব্রিং অ্যাবাউট হবে নাকি স্যার? জি স্যার, ওটা ফরগেট হবে না স্যার, ফরগট বা ফরগটেন হবে। আচ্ছা, ফরগেট জায়গাটা স্যার। প্রথম এখানে অনেকে মনে করতে বা ব্রিং আউট বা ব্রিং অ্যাবাউট এই টাইপের না, এখানে এই এই জাতীয় কোনো প্রবলেম নাই। এখানে যে প্রবলেম সেটা হলো, আপনি যখন হ্যাভ ব্যবহার করবেন, হ্যাভ যখন ব্যবহার করবেন তখন অবশ্যই এটার ভি ও, থ্রি ইউজ করতে হবে। ভার্বে বি থ্রি, ভার্বে বি থ্রি হ্যাঁ, হবে। এটা ভি থ্রি ইউজ করতে হবে। তো এখানে যদি আপনি ভি থ্রি ইউজ করতে চান তাহলে কি ইউজ করবেন? ফর, ফর গট, ফর গটেন। আচ্ছা, ফর গটেন। বা এবার ফরগট বা আচ্ছা, আমি ফরগট। এখানে একটু কারেকশন দিই, একটু কারেকশন। একটা চাকরির পরীক্ষায় এসেছে, এই সেন্টেন্সের কারেকশনেই একটা অপশন আছে আই হ্যাভ ফরগট টু ব্রিং মাই বুক, আর একটা অপশন আছে আই হ্যাভ ফরগটেন টু ব্রিং মাই বুক। এখন আমি এখানে একটা বিষয় বলি, ফরগেটের ভি টু কি, ফরগট। ভি থ্রি ফরগটও হয়, কিন্তু ভি থ্রি ফরগট হয়, আবার ফরগটেনও হয়। আমরা ছোটবেলায় শিখেছিলাম ফরগটেন, বাট মডার্ন ইংলিশ এসে ফরগট কিন্তু ভি থ্রি হচ্ছে। বাট চাকরির পরীক্ষায় এখনো, মানে ফর্মাল ইংলিশে এখনো আমরা ভি থ্রি বলতে এটার ফরগটেন ইউজ করি। সো আপনারা এইটাই মনে রাখবেন, ছোট্ট একটা বিষয়। কিন্তু দেখেন ওখানে কিন্তু আপনি তো পরীক্ষার হলে ভাই তর্ক করতে পারবেন না, তর্ক করতে পারবেন, লজিক খাটাইতে পারবেন যে কেন দিল, এই দুইটাই তো সঠিক হয়, কেন দিল, এইটা করতে পারবেন না। সো কোশ্চিন কর্তা, কোশ্চিন সেটার যারা আছে তাদের সাথে তর্কে যাওয়ার সুযোগও নাই, আমরা যাবও না। আমাদের যেটা একদম বেস্ট অ্যান্সার আমরা সেটা রিসিভ করব, সহজ কথা। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে? জি, জি স্যার। মানে এই কনফিউশন গুলো দেখেন আমরা দূর করে ফেলছি। 113, ইউ অট টু হ্যাভ কাম ইয়েস্টারডে, পারার কথা। এটা পারবেন আপনারা সবাই, বলেন তো কি হবে? হ্যাবের জায়গায় হেড হবে স্যার। বুঝি নাই। হ্যাড হবে হ্যাবের না? জায়গায় হেড। কেন হ্যাড হবে, কেন বলেন? স্যার অর্থ তো একটা মোডালস, তারপরে স্টার্টে থাকার কারণে এখানে হ্যাভ কাম। হ্যাঁ বলেন। আচ্ছা, প্রথম এখানে যে জি স্যার। ভুলটা আছে সেটা হলো যে আপনারা মনে করছেন যে এই জায়গায় হ্যাড দিলে হবে কিনা, তাই তো। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলি অট টু ভার্ব তো নাকি, এবং এই ভার্বটা কি ভার্ব বলেন তো, মডাল অক্সিলারি।
আমি জি মডেল স্যার, অক্সিলারি ক্লাসে মডাল বলেছিলাম, অক্সিলারি, মনে আছে? স্পেশালাইজড মডাল স্যার। অক্সিলারি, অর্থ হলো স্পেশালাইজড মডেল। এখন মডাল প্রেজেন্ট ফর্ম হোক, মডালের পাস্ট ফর্ম হোক, কিংবা মডালের স্পেশাল ফর্ম হোক, যেটাই হোক না কেন, মডালের পরে ভার্বের কোন ফর্ম বসে বলেন তো? ভার্বের বেস বিয়ন বেস বেস ফর্ম। ফর্ম, বেস রাইট। ফর্ম স্যার, বেস বেস ফর্ম। ফর্ম। তো আমরা যারা জানি না আবার একটু নোট করে নিই যে মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে। এখন আপনি ভুল করেও হ্যাড বসাতে পারবেন, ভুল করেও জি না, বসাতে পারবেন না। তার মানে হ্যাভ জি না। ঠিকই আছে, হ্যাভে না কোনো স্যার। প্রবলেম ছিল না, যে ইউ অট টু হ্যাভ কাম। এখন প্রশ্ন হলো, ইউ অট টু হ্যাভ, আবার হ্যাভের পর আবার কি বসাইছেন? কাম বসাইছেন কেন? হ্যাভের পর আপনি কামটা বসালেন কেন? হ্যাভ, শুধু হ্যাভ থাকলেও তো একটা বিষয় ছিল নাকি, যে ইউ স্যার, অট এটা টু। বারবার পাস পার্টিসিপেন্ট। না, আপনি তো মডালের পরে কি বসাইছেন? ভার্বের বেস ফর্ম, এরপরে আবার একটা অতিরিক্ত ভার্ব আছে না? এখন আপনি যদি মনে করেন জি যে স্যার। আমি এই কামটা কেটে দিব, দেখেন, তাহলে অর্থ হয় ইউ অট টু হ্যাভ ইয়েস্টারডে, হয় ইউ অট টু হ্যাভ ইয়েস্টারডে, তো কোনো অর্থই দিচ্ছে না। এখন এই ক্ষেত্রে একটা ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরটা কি বলেন তো? ইয়েস্টারডে। স্টাডি, আমরা বলেছিলাম যে ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে কি হয়? পাস্ট 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 ইনডেফিনিট ইনডিফিনিট। স্যার। টেন্স। এখন আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু আমি কোনো আপনাকে অপশন দিয়ে রাখি নাই, সো আপনি চাইলে এই পুরো সেন্টেন্সটাকেই পাস্ট ইনডিফিনিট টেন্স বানাই দিতে পারেন। সেটা কিরকম? ইউ কেম ইয়েস্টারডে, একদম কারেক্ট, এখানে কোনো ভুল নাই। বাট আমি আপনাকে অপশনে দিব, এমন দিব সেখানে ইউ কেম ইয়েস্টারডে এটা দিব না। এটা না দিয়ে আমি আপনাকে মডাল যুক্ত দিব, মডাল যুক্তগুলো থাকবে, অর্থাৎ আপনি যাই করেন না কেন মডাল হবে। এখন একটা জিনিস দেখেন, আপনি একটু আগে যেটা শিখলেন সেটারই একটু ব্যতিক্রম আসলে, মানে একটু অন্যটাই, মানে ভার্সনটা একটু অন্যরকম। সেটা কিরকম? আপনি এই যে এখানে কি শিখলেন? পাস্ট ইনডিফিনিট ইন্ডিকেটর শিখলেন না? এখন এইগুলো থাকলে সব সময় 100% পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, বিষয়টা এমন না। অনেক সময় পাস্ট ফিলিংস হয়। আমি ফিলিংস কথাটা আপনাদেরকে এর আগে বলেছিলাম না? ফিলটা, জি যে আসলে ঠিক পাস্ট ইনডিফিনিট টেন্স না, বাট শুনলে মনে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সই। শুনলে ফিলিংটা কিসের মতো হচ্ছে? পাস্ট ইনডিফিনিট টেন্সের পাস্ট মতো। সো সেটা কিরকম আমি বলি। আচ্ছা, আপনারা স্পেশাল মডেলের মধ্যে আরো একটা মডেল শিখেছিলেন না, মনে আছে? হ্যাভ টু, হ্যাজ টু, শিখেছিলেন? হ্যাভ টু হ্যাজ টু মানে কি? তোমাকে করতেই হবে, বাধ্য, ইউ আর অব্লিগেটেড টু, বিষয়টা এরকম। তার মানে হ্যাভ টু বা হ্যাজ টু মানে হলো অনেকটা আপনি কি বাধ্য। এবং এই হ্যাভ টু হ্যাজ টু, আমাকেই হয় এরকম। এইটা যে মডাল, এই এটা মডালের কোন ফর্ম বলেন তো? প্রেজেন্ট ফর্ম না হ্যাভ টু বা হ্যাজ টু? জি, এটার একটা পাস্ট জি। ফর্ম আছে, সেই ফার্স্ট ফর্ম কি বলেন তো? হ্যাড টু, হ্যাড টু। হ্যাড টু। তাহলে আমি কিন্তু দেখেন এই উপরের সেন্টেন্সটাকে সংশোধন করে আমি এইভাবে লিখতে পারি, ইউ হ্যাড টু, ইউ হ্যাড টু কাম ইয়েস্টারডে। এখন দেখেন, আমার এখানে প্রথমে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো হ্যাড টু কি মডাল না? মডালের পরে ভার্বের বেস ফর্ম বসানোর কথা ছিল, বসাইছেন? কাম বসছে? জি স্যার, বসছেন। আচ্ছা, ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কথা। অনেক সময় পাস্ট ইনডিফিনিট টেন্স না হইলেও এটার কি ফিলিংস দিবে। এই সেন্টেন্স দেখেন আপনাকে ফিলিংস দিচ্ছে, মানে ফিলটা দিচ্ছে আপনাকে, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ভাইবসটা গতকাল। দিচ্ছে। আবার নাম্বার থ্রি, নাম্বার থ্রি যেটা, সেটা হলো যে আপনার মিনিংটা ঠিকঠাক আছে। ইউ হ্যাড টু কাম ইয়েস্টারডে মানে কি? তোমাকে গতকালকে আসতেই হতো। তার মানে তুমি অলরেডি এসে পড়ছো, তুমি এসে পড়ছো, আসতেই হতো, বিষয়টা এরকম। তার মানে এই সেন্টেন্সটা আমরা কারেকশন হিসেবে এই উপরের সেন্টেন্সে লিখতে পারি। কারোর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বলবেন। জি না স্যার। আচ্ছা, নাম্বার 115, 115তে আমরা একটু কথা বলবো, বলেন। বলতে পারবেন? আই স দ্য পার্থেনন অফ এথেন্স মানে কি?
আমি এথেন্সে কি দেখেছিলাম? পার্থেনন দেখেছিলাম। এখন এই সেন্টেন্সে কোনো ইন্ডিকেটর দেয়া নাই, আছে দেখেন তো কোনো জি না ইন্ডিকেটর দেওয়া স্যার। আছে কিনা? জি। নাই। না স্যার। ইন্ডিকেটর দেওয়া নাই, আবার পুরো সেন্টেন্সটা আপনি যদি অর্থগত বলেন কিংবা গ্রামাটিক্যালি বলেন বা এরর, কোনো দিক থেকে গ্রামাটিক্যাল বেশি যে এরর গুলো সমস্যা সব দিক থেকে কিন্তু কারেক্ট সেন্টেন্স। কারেক্ট। এই সেন্টেন্স আপনি কোথাও ভুল ধরতে পারবেন না, ট্রাস্ট মি, কোথাও ভুল ধরতে পারবেন না। একদম আপনাকে কিন্তু যখন একটা অপশন লজিক্যাল দিবে, ইয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, একটা লজিক্যাল ইয়ে আছে স্যার, সবই ঠিক যে আছে, এথেন্সের এই সবই জায়গাটা ঠিক আমি আছে। দেখেন এখানে, এখানে এই জায়গাটাই আরো হয়তো দুইটা অপশন দিল এমনি ভুলভাল, ওটা আপনি বুঝতে পারবেন দুইটা অপশন ভুলভাল। একটা অপশনে এইটা আছে, আর একটা অপশনে যেটা দিবে সেটা হলো আই হ্যাভ সিন, আই হ্যাভ সিন দা পার্থেনন অফ এথেন্স। দেখেছেন এটা? জি এখন স্যার। এই দুইটা অপশন থাকবে, এখন কিন্তু আপনি সত্যি খুব কনফিউজড হয়ে যাবেন। দুইটা সেন্টেন্সই কি প্যাটার্নগত ভাবে, এখানে কোনো ভুল নাই, আমি কোনো ইন্ডিকেটরসও দিই নাই কোনো কিছু। যদি অলরেডি দিতাম, অলরেডি, জাস্ট, জাস্ট নাও দিতাম, তাহলে আপনি বুঝতেন প্রেজেন্ট পারফেক্ট ইন্ডিকেটরস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ইন্ডিকেটরস সেটা দিলে আপনি না হয় নিচেরটা অপশনটা ইয়ে করতেন, চুজ করতেন। বাট আমি তো সেটাও দিই নাই। অথবা আমি যদি উপরের টাই যদি ইয়েস্টারডে বা অমুক তমুক, লাস্ট ডে, লাস্ট টাইম, লাস্ট ইয়ার এরকম দিতাম, তাহলেও কি আপনি উপরটা দিতে পারতেন। বাট আমি কোনো ইন্ডিকেটরস দিই নাই। এইগুলো হলো ফিল করার বিষয় ভাই, এগুলো আপনি শুধুমাত্র মুখস্থ করে পারবেন না। এটা এই সেন্টেন্সে আমি চুজ করবো এইটা, আমি এটা চুজ করবো, আমার এটা চুজ করার পিছনে একটা লজিক আছে। লজিকটা বলি। ছোটবেলায় দেখেন আপনি যখন টেন্স পড়া শুরু করছিলেন, সম্ভবত ক্লাস কত, 3 বা 4-এ, আমরা 4 বা 5 আমরা মূলত টেন্সের হাতে খড়ি হয়। 6-এ যায় মোটামুটি আমাদের টেন্সটা পড়তে হয়। তখন আপনি ওই বাংলা দিয়ে কতগুলো পড়ছিলেন মনে আছে? যে বাক্যের সাথে ইয়াসে, ইয়াসেন এই টাইপের থাকলে কি কি হয়। তারপরে আপনি পড়ছিলেন পুরা ঘটিত পুরা ঘটিত বর্তমান। বর্তমান পড়ছিলেন না? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জি স্যার। তখন পুরা একটা কথা বলছিলেন পুরা যে বর্তমান। কতগুলো সেন্টেন্স আছে, কতগুলো সেন্টেন্স আছে যে সেন্টেন্স গুলোর অতীতে কাজ হয়ে গেছে, কাজ কিন্তু অতীতে হয়ে গেছে, কিন্তু তার ফলাফল এখনো বর্তমান আছে। অতীতে কাজ হয়ে গেছে, যেমন আমি এথেন্সে যে পার্থেনন দেখেছিলাম, এটা অতীতে আমি দেখে ফেলছি অলরেডি, আমার পাস্ট টেন্স হওয়া উচিত ছিল, কিন্তু তার ফল এখনো বর্তমানে আছে। তার মানে কি আমি যে এটা দেখছি, আমি কি আপনাকে এই কথা এসে বলছি না, শেখাচ্ছি না? এই আমি না এথেন্সে যে পার্থেনন দেখছি, আমি এথেন্সে এই এই দেখছি, এই এই বিষয়, এই এই বিষয়, এগুলো আমি আপনাকে বলছি। সো তার মানে এই ফলটাই, রেজাল্টটা কি এখনো আমার কাছে সতেজ। যদি এরকম হয় যে অতীতে কোনো কাজ হয়ে গেছে কিন্তু তার ফল বর্তমানে এখনো আছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। আমার এই লাইনটা আমি লিখবো না, আপনারা একটু নোট করে নিতে পারেন, আমার মনে হয় কাজে দিবে নোটটা। যে অতীতে কোনো কাজ হয়ে গেছে কিন্তু বর্তমানে তার ফল এখনো বিদ্যমান আছে, তাহলে সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। জাস্ট এই এই লাইনটা, এই লাইনটার জন্য আমি এতগুলো কথা বললাম। একটু লিখে নেন, আপনারা নোট করে নেন। স্যার এই সেন্টেন্সটা কি ওই সেন্টেন্সটার সাথে মিলে স্যার? আমি বাড়িতে এসেছিলাম, আমি বাড়িতে এসেছি, এরকম কোনো কিছু? আপনি শুধুমাত্র বাড়িতে গেছেন, এটা তো মানে বিষয়টা হলো কিরকম, আপনি অতীতে একটা ঘটনা ঘটাইছেন কিন্তু তার ফল তো থাকতে হবে। ওই বাড়ি যাওয়াতে দেখেন এত কিছু বোঝাচ্ছে না। এখানে কিন্তু দেখেন এই জি পুরো সেন্টেন্সের ভিতরে, মানে সেন্টেন্সের ফিল করেন, বাংলা ফিল করেন। বাংলাটা আমি অনুবাদ করতে বলি নাই, ট্রান্সলেট করতে বলি নাই, আমি বলছি ফিল করতে। নিজের মাদার টাঙে ফিল করেন যে আমি এথেন্সে, ধরেন আমি বলি, আপনি ধরেন ফিফা 2000 কত 22 বিশ্বকাপে আপনি ফাইনাল ম্যাচ দেখছেন না, আর্জেন্টিনা এবং ফ্রান্সের। এখন আপনি তো এটা অতীতের ঘটনা, কিন্তু ওইটার একটু ফল ঝামেলায় আছি, পরে ফোন দেই। একটা ওরিয়েন্টেশন। যারা যারা হলো আপনার আর্জেন্টাইন ফ্যান্স, তাদের কাছে ওই ঘটনা কি সতেজ না? মানে অ্যাজ এ সাপোর্টার হিসেবে আমার কিন্তু সবসময়, আমি মাঝে মধ্যে হাইলাইটস দেখি। সো এটা কিন্তু একদম সতেজ। আপনি যদি আমাকে ওই দিনের ঘটনা বা ওই
মুহূর্তের ঘটনা বলেন, আমি আপনাকে মোটামুটি লাইন বাই লাইন ওই দিন আমি কি কি করেছিলাম আমি বলে যেতে পারবো। তার মানে আমার ফল কিন্তু এখনো বর্তমান। সো এই ক্ষেত্রে আমি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবো। এটা জি পুরোটাই স্যার। বুঝে নিতে হবে আপনাকে। জি ক্লিয়ার স্যার। অনেকটা সাইকোলজিক্যাল একটা বিষয় এটা। মানে এটা শুধুমাত্র পড়াশোনা করলে আপনি পারবেন না। ইনফ্যাক্ট পড়াশোনা করে এটা এটা সলিউশন করা পসিবল না, এটা আপনাকে বুঝে সলিউশন করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি জি লাস্ট নেক্সট একটা কোশ্চেনে যাচ্ছি। এইটা নিয়েও মনে হয় একটু আপনাদের ঝামেলা থাকতে পারে। দ্য ক্লক স্ট্রাক। দ্য ক্লক স্ট্রাক মানে কি? ঘড়ির কাঁটা শুইলো, তাই তো? ঘড়ির কাঁটা একটা জায়গায় একটা কাঁটাতে যে শুইলো, 12টা হোক, একটা হোক, শুইলো। এখন এইটা কোন টেন্সে আছে? এখানে স্ট্রাকটা কোন টেন্সে আছে বলেন তো? পাস্ট টেন্সে। প্রেজেন্ট। না, ও স্ট্রাইক হলো প্রেজেন্ট। প্রেজেন্ট। স্ট্রাইক হলো প্রেজেন্ট, তার পাস্ট হলো V2। জি জি। এখন এটা V3 স্ট্রাক। স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক। সো এই সেন্টেন্সটা তো সঠিক হওয়ার কথা। এখানে কি আমি কোনো ইন্ডিকেটর দিয়েছি? দিই নাই তো। সো ঘড়ির কাঁটা শুইলো বা শুয়েছিল এই অর্থে দিতে পারি, বাট এইটা আপনি দিতে পারবেন না। সব সেন্টেন্সের ক্ষেত্রে বলি নাই, কিন্তু উপরের সেন্টেন্সের দেখেন ভাবধারা, ফিলিংসটা একরকম। এই সেন্টেন্সের ফিলিংসটা একরকম। এই সেন্টেন্সের ফিলিংস কি? আচ্ছা, ঘড়ির কাঁটা, আমি কি আপনাকে বলছি ঘড়ির কাঁটা কখন শুইলো, কখন কিছুই তো বলি নাই, কোনো ইনফরমেশন দিই নাই। আপনি তর্কের খাতিরে অনেক কথা বলতে পারেন, তবে ওইটা কুতর্ক হয়ে যাবে। আপনাকে কুতর্ক করলে হবে না, সুতর্ক করতে হবে। সুতর্কটা এরকম যে আপনি ঘড়ির কাঁটাটা শুইলো, ঘড়ির কাঁটা যখনই শুইবে বিষয়টা এরকম মনে করতে হবে যে এই মাত্রই শুইলো। অতীতকালে হ্যাঁ 5 মিনিট 2 মিনিট আগে শুইছে, কিন্তু এটার ফিলিংসটা কি হবে যে ঘড়ির কাঁটা তৎক্ষণাৎ মানে মাত্র শুইলো। তো এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ ওই যে ওইটার মতো যে কাজ হয়ে গেছে, ঘড়ির কাঁটা তো আগে শুইছে নাকি, অতীতকাল হয়েছে, কিন্তু তার ফলটা কি এখনো বর্তমান আছে, এরকম বিদ্যমান। হইলে, এরকম হইলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। দ্য ক্লক, এই ঘড়ির ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখবেন সবসময়। ঘড়ির কাঁটার ক্ষেত্রে এটা আপনি সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, হ্যাজ স্ট্রাক। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এটাও কিন্তু ওই ওই রকমই আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন 117। আই এম অ্যাট দিস স্কুল 2 ইয়ার্স। এটা পারার কথা আপনাদের, স্কুলের এটা পারার কথা আপনাদের। বলেন, আমাকে বলেন। স্যার সময় উল্লেখ আছে স্যার, এখানে সময় থাকলে স্যার পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে এই যে একটা টাইম আছে, এই টাইমটা হলো আমাদেরকে ডিউরেশন অফ টাইম। ডিউরেশন অফ টাইম। আপনারা সিন্স বা বিফোর এই এই বিষয়গুলো তো এর আগে জানেন নাকি? সিন্স বা বিফোর, সিন্স বা বিফোর অথবা ডিউরেশন অফ টাইম, অর্থাৎ সময়কালের ব্যাপ্তি যদি বুঝাই, যদি একটু লিখে নেন, ডিউরেশন অফ টাইম যদি বুঝাই, ডিউরেশন অফ টাইম একটু লিখে নেন, ডিউরেশন অফ টাইম। জি স্যার। এগুলোর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিন্তু অনেকগুলো ব্যবহার আছে, ইউজেস আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, আমরা শুধুমাত্র ওইগুলো মুখস্থ করি যে কোনো সেন্টেন্স অলরেডি, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এর বাইরেও দেখেন প্রেজেন্ট অনেকগুলো আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, একটু লিখে নেন, টেন্স হবে। তার মানে এখানে আনসারটা কি দাঁড়াচ্ছে? আই, বলেন আমার সাথে বলেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে? আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন অ্যাট দিস স্কুল, তাই তো? অ্যাট দিস স্কুল কত, 2 ইয়ার্স, 2 ইয়ার্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? অর্থাৎ ডিউরেশন অফ টাইম থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এখন আসেন 118। বলেন, একটু মাথা খাটান, পারবেন, অটোমেটিক পারবেন।
এক্ষেত্রে একটা কনজাংশন আছে, কনজাংশনটা কি বলেন তো? সিন্স। কনজাংশনটা কি? সিন্স। একটা কনজাংশনের ব্যবহার আছে, সিন্সের একটা এক্সাক্ট আমাদের একটা নিয়ম আছে, নিয়মটা জানা আছে কিনা কারো? সিন্সের আগে যদি ভার্ব ওয়ান হয় তাহলে তারপরে হবে ভার্ব টু, আর এর আগে যদি ভার্ব টু হয় পরে হবে ভার্ব থ্রি। ভার্ব থ্রি মানে ফার্স্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করে বলেন তো। সিন্সের আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় পরের অংশটা হবে ফার্স্ট ইনডেফিনিটিভ। তাহলে সিন্সের আগের অংশটা যদি ফার্স্ট ইনডেফিনিটেড হয় পরের অংশটা ফার্স্ট পারফেক্ট। সিন্সের কয়েকটা নিয়ম আছে, সিন্সের একটা নিয়ম না, কয়েকটা নিয়ম আছে। সো কয়েকটা নিয়মের ভিতরে আমি একটা দিই, এইটা দিয়ে আগে স্টার্ট করি। সিন্সের সিন্সের পূর্বে যদি আচ্ছা সিন্সের পরে বলি, সিন্সের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে এইভাবে লেখেন, আমি যেভাবে লিখছি এইভাবে লিখবেন, তাহলে সময় বাঁচবে। জি স্যার। সিন্স প্লাস জি। পাস্ট পারফেক্ট, এর পূর্বে হবে প্রেজেন্ট, সরি সরি পাস্ট পারফেক্ট লিখছি, ভুল লিখছি। পাস্ট পারফেক্ট না, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনাইট। সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তার আগে বসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে তার পরবর্তী অংশ কি বসতে পারে? পাস্ট ইনডিফিনিট টেন্স বসতে পারে। সো এইটার দেখেন এখানে কমা দেয়া আছে, সিন্সটা এখানে কোথায় আছে? শুরুতে আছে না? আপনি চাইলে এটাকে কিন্তু এইভাবে লিখতে পারতেন, অর্থাৎ এই যে উই আর হ্যাপি দিয়ে এটাকে শুরুতে দিতেন, তারপরে সিন্স হি কেম, সিন্স হি কেম, অর্থাৎ সিন্স তখন কি হইতো? মাঝখানে বসতো, ঘটনা কিন্তু একই। আপনি দুইভাবে সিন্সটা অর্থাৎ কনজাংশনটা শুরুতেও লিখতে পারতেন, কনজাংশন মাঝখানে দিয়েও লিখতে পারতেন। কনজাংশন যখন মাঝখানে দিয়ে লিখবেন তখন কমাগুলো হবে না, আর যখন কনজাংশনটা শুরুতে লিখছেন তখন দুইটা ক্লজকে সেপারেট করার জন্য কি বসছে? একটা কমা। দুইটা ক্লজকে কমা সেপারেট বসছে। করার জন্য একটা কমা বসছে। সো এখন আমার প্রশ্ন হলো, আমি এইভাবেই কল্পনা করব, তাহলে আমার এখানে সিন্সের পরবর্তী অংশটুকু ঠিক আছে, আছে না? 5 মিনিট আছে না? আছে তো। সো তার আগের অংশটুকু কোনটা ছিল? উই আর হ্যাপি, এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা কোনটা বলেন তো? উই হ্যাভ বিন, উই হ্যাভ বিন, উই হ্যাভ বিন হ্যাপি। হ্যাপি, ব্যাস হয়ে গেছে কাজ। আপনি এইভাবে লিখতে পারেন, আবার উই হ্যাভ বিন হ্যাপি সিন্স হি কেম, এটাও লিখতে পারতেন। ঠিক আছে। এখন সিন্সের আরো দুইটা রুলস আছে, একসাথে লিখে নেন, যখন আপনি লিখবেন একসাথে লিখে নেবেন। সিন্স সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট থাকে, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট থাকে, আবার সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, অর্থাৎ সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি বসবে? সিন্সের পরে কি বসবে? পাস্ট ইনডিফিনিট। সিন্সের পরে কি বসবে? পাস্ট ইনডিফাইনাইট। আর যদি সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এখানে কি বসবে? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ঠিক আছে। এক্সাম্পল দিই, এক্সাম্পলটা হলো ইট ইজ, ধরেন 5 ইয়ার্স সিন্স আই মেট, এখানে মেট কি? ভার্ব টু, মেট মাই গার্লফ্রেন্ড। ইট ইজ 5 ইয়ার্স সিন্স আই মেট মাই গার্লফ্রেন্ড। সো এই যে দেখেন, বা মাই ওয়াইফ, যাই লেখেন, তো এখানে সিন্সটা, সিন্সটার পূর্বে কি বসছে বলেন তো? প্রেজেন্ট ইনডিফাইনাইট। তাহলে সিন্স ইনডেফিনিট। পরবর্তী অংশ কি হয়েছে? পাস্ট ইনডিফিনিট। এখন আমি যদি ইট ইজ এর বদলে যদি ইট ওয়াজ বসাই, ইট ওয়াজ 5 ইয়ার্স, তাহলে অ্যান্সারটা কি হবে? সিন্স আই হ্যাড মেট। আই হ্যাড মেট মাই ওয়াইফ। বুঝতে পেরেছেন বিষয়টা? সো এই দুইটা সিন্সের দুইটা রুলসই আলাদা করে একটু লেখে রাখবেন, লেখে বক্স করে ফেলবেন। বক্স মানে বুঝান তো, এই যে এইভাবে এটা দিতে বলি, বক্স বলতে এইভাবে, তাহলে আপনার আলাদা করে নোট থাকবে। অত ডিটেলস লেখার থেকে এভাবে একটু গ্রাফিক্যাল ওয়েতে লিখবেন, দেখবেন যে পড়াটা ইজি মনে হবে, কম কম মনে হবে। তাহলে সিন্স নিয়ে আর কোনো কথা আছে কারো? কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, বলেন। আলহামদুলিল্লাহ বুঝতেছি।
লুক টু বয়েজ ফাইট, খুব ইম্পর্টেন্ট, বাট অনেক সময় আমরা এটা পারি না। লুক টু বয়েজ ফাইট, আমাকে বলেন, সবাই বলেন, সবাই বলেন, চেষ্টা করেন, না পারলে অসুবিধা নেই। লুক, আর ফাইটিং হবে নাকি? look at, দেখো, লুক অ্যাট, না লুক, লুক দিয়েও বলা যায় স্যার। লুক দেখো, টু বয়েজ। ক্লাস 3-তে আমরা দেখছিলাম ফ্রগের বিষয়টা। আচ্ছা, আর ফাইটিং কে বলছেন? তো আমি বলছি যে টু বয়েজ আর ফাইটিং। আপনি বলছেন, আচ্ছা আপনার নাম কি? মোহাম্মদ আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম। আচ্ছা আশরাফুল ইসলাম, আপনি কি ইয়ে করছেন কোথায়, মানে পড়াশোনা শেষ করছেন কবে? তো আমি হচ্ছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে আপনার কেমিস্ট্রিতে আচ্ছা, বিএসসি করছি, বুঝলি? মাশাআল্লাহ। পড়াশোনা শেষ হয়ে গেছে, মানে অনার্স শেষ? হ্যাঁ, অনার্স কমপ্লিট, মানে মাস্টার্স দেওয়া হয়নি, মানে এর ভিতরে আমি আবার একটু বাইরে যাইতে চাইছিলাম, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো যার কারণে ওই বাসা মাস্টার্স চুয়াডাঙ্গার করা। কোথায়? জি, চুয়াডাঙ্গার কোথায়? চুয়াডাঙ্গা সরকারি কলেজে। না মানে আমি হোম ডিস্ট্রিক্ট? চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে অনার্স করেছি, আমার বাসা যশোর। বাসা যশোর? যশোরের কোথায়? যশোর মনিরামপুর থানা। ও আচ্ছা আচ্ছা, ওখান থেকে চুয়াডাঙ্গায় আসছেন, এত দূরে আসছেন। যশোরেই তো ছিল, এমএম কলেজ ছিল তো, অনেক নাম করা কলেজ। ঠিক আছে স্যার, ওই প্রবলেম হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি অসুবিধা যেন নেই। ঠিক আছে আশরাফুল আলম, আপনি অনেক আমার কাজ- অনেক খুবই, মানে একদম খুব, এই শোনেন, আঁকাচ্ছেন কে? কে আঁকাচ্ছেন? আচ্ছা শোনেন, আমি আমি যেটা বলছি, আপনাকে অসংখ্য থ্যাঙ্কস। আপনি খুবই একদম সঠিক উত্তর দিয়েছেন, তবে কনফিডেন্ট হইতে হবে। আমার কথা হলো যে আপনাকে ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, জাস্ট কনফিডেন্ট হইতে হবে। কারণ কিছু কোশ্চেনে আপনাকে 36 সেকেন্ডকে কমা এনে 20 সেকেন্ডের মধ্যে আপনাকে অ্যান্সার করে আসতে হবে, বুঝতে পারছেন? সো সবই ঠিক আছে, জাস্ট আমরা একটু ভাবধারা বোঝে নিই। দেখেন, এই সেন্টেন্সটা আপনি যদি না বুঝেন, তাহলে ভাই, মানে কোনো ইন্ডিকেটর, কোনো ক্লু দেয়া নাই, আপনি এটা সলিউশন করা কঠিন আছে। সেন্টেন্স ছোট, কঠিন আছে। সেটা হলো যে দেখেন, লুক টু বয়েজ ফাইট, এই সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে আপনি জাস্ট জাস্ট ফিল করেন। এখানে অনেক রকম, অনেকে তর্ক করতে পারে, কুতর্ক করা যাবে না। কুতর্ক হলো যে স্যার এটা কোন দিক থেকে মনে হচ্ছে এটা কন্টিনিউয়াস টেন্স, কোন দিক থেকে মনে হচ্ছে, কোন দিক থেকে মনে হচ্ছে সেটা বলি। লুক, দেখো দুইটা ছেলে, আচ্ছা এটা আমরা কখন বলি? দেখো দুইটা ছেলে আমাদের সামনে, অথবা একটু পরে হবে, ফাইট ভবিষ্যৎ ফাইট হবে। করিতেছি হ্যাঁ, আমরা এইটা। আমরা যদি বিষয়টা এমন বলি যে দেখো দুইটা ছেলে মারামারি করছে, সাধারণত এই এই ক্ষেত্রে বলি না নর্মালি? আমরা কি জি, কখনো বলি যে এই দেখো গতকালকে দুইটা ছেলে মারামারি করছিল, এরকম বলি নর্মালি? নর্মাল বলি না জি না। আমরা। মারামারি করছে কি, হয় করবে, তাদের আচরণ দেখে মনে হচ্ছে তারা কি এই মুহূর্তে মারামারি করবে, নিকট ভবিষ্যৎ। দেখেন, নিকট ভবিষ্যৎ যখন হয়, তখনও কিন্তু আমরা চাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। নিকট ভবিষ্যৎ, একদম নিকট ভবিষ্যৎ কিন্তু চলমান। আবার যে আমরা যদি বুঝি যে ফিলিংটা যে দেখো দুইটা ছেলে মারামারি করছে, এটা কিন্তু একটা কন্টিনিউয়াসই হওয়ার কথা, একমাত্র কিন্তু কন্টিনিউয়াস টেন্স দ্বারাই এটা সঠিকভাবে ডিফাইন করা যায়। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করব কি বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউ। জি, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তাহলে এটা অ্যান্সার কি হবে? একটু লিখে নেন, লুক টু বয়েজ আর ফাইটিং। আশরাফুল, আপনি বলেন তো, আমরা এক্সপ্লেনেশনটা কি দিব? বলেন, আপনি আপনার ভাষায় বলেন, তো শর্টকাটে বলবেন আমি যাতে আমি তো সবাই বোঝে। জি, লুক লুকের পরে যে সাবজেক্টটা আছে আপনার টু বয়েজ, আমরা তো দেখতে পাচ্ছি এটা তো প্লুরাল নাম্বার। তো প্লুরাল নাম্বারের কারণে আমরা আছে আপনার আর বসাচ্ছি, ধরেন ঠিক আছে, টু বয়েজ হ্যাঁ, প্লুরাল ফর্ম আছে আর 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 বসাইছি, আর বসাচ্ছি। আপনার তারপরে ভাবছি কিন্তু আইনজি। আর যেহেতু দুইটা ছেলে মারামারি করছিল, এটা তো আমরা মানে করছিল এটা আমরা বলতে আমরা চাচ্ছি বুঝতে না, পারছি। যে আমরা সবাই যদি এখন দেখতে পাচ্ছি যে দুটো ছেলে মারামারি করছে। আমি এই উদ্দেশ্যেই মানে এরকম একটা টার্গেটে বলেছি, হ্যাঁ, বুঝলেন? মানে পুরো সেন্টেন্স, এটা ব্যাখ্যাটা মূলত এরকম যে পুরো সেন্টেন্সটা পড়ে আমার কাছে মনে হচ্ছে যে সেন্টেন্সে শুধুমাত্র একটা জিনিসই হইতে পারে, সেটা হলো এই মুহূর্তে তারা মারামারি করবে অথবা করতেছে, জি, হয় করবে না হলে করছে, করতে। বাইরে আমরা আসলে কল্পনা করতে পারি না। সো এই সেন্সে আমরা কি করছি বলেন তো? এটা প্রেজেন্ট
কন্টিনিউয়াস টেন্স দিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। জি স্যার। আই আন্ডারস্ট্যান্ড দ্য লেসন নাও, এটা যদি কেউ না পারেন আপনাদেরকে আমি ফাইন করব যদি এটা না পারেন। নাও, নাও এট দিস মোমেন্ট থাকলে তো কন্টিনিউয়াস। আচ্ছা, এখানে কিন্তু ফুল স্টপ আছে, আমি ভুল করে কমা দিয়ে ফেলছি, ফুল স্টপ হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্য লেসন নাও। জি, নাও তো নির্দেশ করতেছে কন্টিনিউয়াস টেন্স আপনার। আচ্ছা, কিন্তু আন্ডারস্ট্যান্ডে তো, আমরা পড়েছিলাম আন্ডারস্ট্যান্ডে তো কন্টিনিউয়াস জি টেন্স হবে না। আচ্ছা, আমরা পড়েছিলাম যে নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এরকম থাকলে আমরা কি বসাই? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাই, কন্টিনিউয়াস। মানে যেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্ডিকেটর। কিন্তু এখানে প্রবলেম আছে। প্রবলেমটা হলো আন্ডারস্ট্যান্ড। কতগুলো ভার্ব আছে, ভার্ব অফ সেন্স, সেগুলোকে আমরা কি করি না, কন্টিনিউয়াস ফর্মে কন্টিনিউয়াস ফর্ম করে না স্যার, লিখি না। কন্টিনিউয়াস ফর্ম করে না। অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিটে রাখি, বাট এটার অর্থ, বাংলা অর্থটা করতে গেলে এটা কন্টিনিউয়াসই হবে। বাংলা অর্থটা করতে গেলে এটার অর্থটা কি জানেন? আমি এখন লেসনটা বুঝতেছি, তো বুঝতেছি মানে কি, আই এম আন্ডারস্ট্যান্ডিং দেওয়া বেটার ছিল, কিন্তু আমরা দিতে পারবো না। আই বুঝতে এম মেকিং দিতে হবে। হ্যাঁ, তার মানে এই সেন্টেন্সটা সঠিক আছে, এখানে যা লেখা আছে এটা সঠিক, ওকে এই সেন্টেন্সটা। জি, আপনার কিছু কিছু আছে আপনার আইনজি যোগ হয় না তো আপনার, হয় না, কিছু কিছু হয় না। অনেকগুলো ভাব। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়, যেমন আমি বলি এর ভিতরে আছে ফিলিং, লেখা থাকবে দেখবেন যে কতগুলো ভার্ব অফ সেন্স আছে, আন্ডারস্ট্যান্ড, এটা ফিলিং। আরে ভাই, ফিলিং হয়, হয় না? ফিলিংই তো বললাম, তো কথাই তো বললাম ফিলিং। থিঙ্ক, কেন, যেমন আই এম সি, থিঙ্কিং অফ ইউ, হয় না? জি, আবার সির সাথে তো আপনার আইনজি হয় না, কিন্তু আবার তো অনেক সময় সির সাথে আইনজি দিতে হয়। হয়, কিন্তু কিছু কিছু জায়গায় আসলে এইগুলো নিয়ে, এগুলা ল্যাঙ্গুয়েজ তো, এগুলা এক এক জায়গায়, এখানে কিছু কিছু বিষয় আছে, তো বিষয়ের ভিতর আমি আপনাকে একটু সহজ করে বোঝাই। যে এই যে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড কিন্তু আপনি আন্ডারস্ট্যান্ডিং এমনি নর্মালি বলতে পারেন, যে আপনার সাথে, তোমার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা আলাদা বিষয়, আপনার স্পোকেন ইংলিশ আপনি বলতেই পারেন। বাট আপনি ফর্মাল ইংলিশে আন্ডারস্ট্যান্ডকে আইএনজি করতে পারবেন না, কন্টিনিউয়াস টেন্স করতে পারবেন না। আন্ডারস্ট্যান্ডিং ইউজ করেন, ওটা নিয়ে আমার কোনো কথা নাই, বাট আপনি কন্টিনিউয়াস হিসেবে অ্যাম আন্ডারস্ট্যান্ডিং, আর আন্ডারস্ট্যান্ডিং, এইগুলো বলতে পারবেন না। কয়েকটা জিনিস শিখে রাখেন, ঠিক আছে? এবং আরেকটা জিনিস দেখবে যে এই ধরনের সেন্টেন্সের মধ্যে ওই থিঙ্কিং টিঙ্কিং দিবে না, না দিয়ে আন্ডারস্ট্যান্ডটাই দিবে, কারণ এই জায়গায় হলো মোটামুটি সলিড, এখানে কারো দ্বিমত থাকবে না। কোনো কোশ্চিন, মানে কোশ্চিন সেটাররা এমন ভাবে কোশ্চিন করে যাতে কেউ কোনো এই, মানে কোনো কোশ্চিন অ্যারাইজ না হয়, এই কোশ্চিনটার বিপরীতে কোনো কোশ্চিন অ্যারাইজ না হয়। সো এখানে আপনি কোনো কোশ্চেন অ্যারাইজ করতে পারবেন না, বাট ওই যে থিঙ্কিং টিঙ্কিং এগুলোর ক্ষেত্রে কোশ্চেন অ্যারাইজ করা যায়। বুঝতে পারছেন? সো এটা একটু আলাদা করে মনে রাখবেন। বলেন কি হবে? এটা পারার কথা। জি, ওই আই গো ফর এ এভরি ওয়াক, মর্নিং আই অ্যাম গোয়িং ফর এ ওয়াক। আই গো ফর এ ওয়াক আপনার এভরি এভরি তো আপনার প্রেজেন্ট টেন্স নির্দেশ করে। আচ্ছা, তাহলে আমরা একটু লিখে নিই। প্রেজেন্ট ইনডিফিনাইট, ইনডিফাইনাইট ইন্ডিকেটর, বলেন তো কি কি? আপনার আচ্ছা, হচ্ছে এভরি দিয়ে শুরু করেন প্রথমে, এভরি দ্বারা শুরু করেন, হুম, তারপরে টুডে। তা আমি আমি একের পর এক অলওয়েজ। বলি তাহলে স্যার। হ্যাঁ বলেন, তা আমার একটা শর্টকাট টেকনিক আছে হ্যাঁ হ্যাঁ বলেন যেটা বলেন, আমি, শেয়ার করেন। যেমন আমি বড় হাতের ইউ দিই, ইউ আপনি একটু লেখেন, আমি বলছি। হ্যাঁ বলেন, ইউ, ইউ, হুম, এ এন এস ডাব্লিউ ই আর, এ এন এস এন এস ডাব্লিউ ই আর, ডাব্লিউ ই আর। হুম, ও না, এ এন এস ই আর, ডাব্লিউটা কাটি দেন আপনি একটু। আচ্ছা আচ্ছা, ডাব্লিউ কেটে দিচ্ছি, অসুবিধা নেই। ওকে, তারপরে এইটুকুই। ই ডাবল ও ডি, হ্যাঁ, ই, জি ডাবল ও ডি, একটু সাইডে লেখেন, ইউ জি অ্যান্সার গুড, ডাবল জি ও ডাবল ও ডি, ডি। ডি। আচ্ছা, স্যার আমি লিখে গেছি ইউ, ওই আবার প্রথম থেকে যে আমি বলছি, ইউতে ইউজুয়ালি, এতে ইতে অলওয়েজ, ইউজুয়ালি, ইউজুয়াল। ইউজুয়াল। জি, আচ্ছা, এতে এতে অলওয়েজ, অলওয়েজ। হুম, আচ্ছা, এতে নর্মালি, নর্মাল, গুড, ভালো তো। এতে এতে সামটাইম, সামটাইমস, ইতে এভরি,
ইতে এভরি, আর তে রেগুলারলি, আর তে রেগুলারলি, জি তে জেনারেলি, জি তে জেনারেলি, ও তে অকেশনালি, ওতে অকেশনালি ও সি সি ইউ অকেশনালি, এ, তাই তো? অকেশনালি, অকেশনালি, ঠিক আছে, অকেশনালি। আর ও তে ওপেন, ওয়েব টিএন, ওপেন, জি ওপেন। ওয়েব, ওয়েব টিএন ওপেন, ওয়েব টিএন অফ, আমরা যে বলি অফটেন যেটা বলি, ও আচ্ছা, অফেন, অফেন, জি ওপেন জি ওয়েব স্যার। টিএন, আচ্ছা আচ্ছা। তাই সেই জন্য বলছি কি ওপেন তো হওয়ার কথা না, অফেন, হ্যাঁ ঠিক আছে। আর ডি তে তারপরে ডেইলি, দিতে ডেইলি, ডেইলি, ভেরি গুড। এই শোনেন, এগুলো আছে আপনার প্রেজেন্ট হ্যাঁ ইনডেফিনিট এইগুলো যা টেন্সের। থাকবে উনি কিন্তু ভালোই বলছে, ঠিক আছে। আমি হয়তো এইগুলো এমনি লিখে দিতে চাইছিলাম, তো আমার মনে হয় আপনারা কষ্ট করে, কারণ এগুলো পরীক্ষায় সবসময় আসে ভাই। আপনি যতই এগুলো মনে করেন যে ছোট বাচ্চাদের পড়া, ছোট বাচ্চাদের পড়া, এটাই বিসিএস এ আসে। সো এগুলো একটু মনে রাখবেন। জি বলেন। কাহিনী হচ্ছে কি, আমি কিন্তু ইংলিশের কোনো কিছু না, আমি কেমিস্ট্রি, আপনারা তো বোঝেন যে আসলেই, তারপরেও আপনি আপনি টেকনিক খুবই করে। সুন্দর, শোনেন, একটা 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 বিষয় বলি, আমি বলি আমি কখনো এভাবে চিন্তা করি নাই। শেখার আছে, আমি জি সবসময় একটা কথা বলি, যে কারোর কাছ থেকে শেখা যায়, যে কারোর কাছ থেকে, যে কারোর কাছ থেকে। আমি ইংলিশের টিচার বিদায় আমি আপনার কাছ থেকে শিখতে পারবো না, এটা কোন হাদিসে লেখা আছে বলেন? আমি এটা আজকে শিখলাম, আমার ভালোই লাগছে, খারাপ লাগে নাই। ঠিক আছে, সবাই একটু আলাদা করে মনে রাখেন, কারণ এইগুলো তো পরীক্ষা আসে ভাই, আপনাদের পরীক্ষা আসবে। সো উনি যা বলছে একদম অ্যাকুরেট বলছেন। সো এইগুলো থাকলে আমরা কি বসাই? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার কষ্ট করে আর বাকিগুলো লেখা লাগলো না। যে এইগুলো একটু মনে রাখবেন সবাই। কয়েকটা জিনিসই, সব জিনিস যে আপনাকে এরকম রুলস করে করতে হবে এমন না। আপনি আপনার প্রয়োজনীয় কিছু কিছু জিনিস আপনি নিজের মতো করে রুলস বানায় ফেলেন, ব্যাস হয়ে গেছে। আচ্ছা, তাহলে এভরি মর্নিং এর থাকার কারণে আমরা কি দিব? আই অ্যাম গোয়িং দিব না। আই অ্যাম গোয়িং না দিয়ে শুধু আই গো ফর এ ওয়াক, আই গো ফর এ ওয়াক। ঠিক আছে, সবাই ওনাকে একটা থ্যাংক ইউ দিবেন, ক্লাস শেষের পরে সবাই একটা থ্যাংক হাত ইউ। ওকে হাততালি দিয়ে দিই স্যার এখনই। স্যার আচ্ছা থাক। সুন্দর, যথেষ্ট সুন্দর একটা সিস্টেম তা দেখলাম ভালো স্যার। করছে, শোনেন, খুব ভালো লাগছে আমরা স্যার। বলি শুধুমাত্র শুধুমাত্র এইটার জন্য আমি বলছি না, ভবিষ্যতে আরো অনেক কিছু আছে জটিল জিনিস, আপনি আপনার মতো করে এরকম শর্টকাট করে নেবেন। মানে শুধুমাত্র এইটার জন্য আমি থ্যাংক ইউ দিচ্ছি না, উনি একটা চিন্তাধারা দিয়ে দিছে। সত্যি আমি এভাবে চিন্তা করি নাই কখনো। স্যার, আমার আরো একটা টেকনিক আছে আপনার, জি বলেন। দেখেন এই যে ট্রান্সফরমেশন অফ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করে না হুম, আপনার, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ। তাই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যদি আপনার 30টা রুলস থাকে, আমার একটা লাইনের ভিতরে 30টা রুলস করা আচ্ছা আছে, একটা লাইনের ভিতরে। আচ্ছা, তাহলে এইটা নিয়ে আমরা আজকের ক্লাসের কথা না বলে আপনাকে আমি এখনই বলে যাচ্ছি, আপনি আমাকে এইটা একটু নেক্সট ক্লাস বা আমি এই টাইপের একটা ক্লাস যদি দেই, শেয়ার করলে ভালো হবে স্যার। তাহলে শেয়ার করবেন, অথবা আগে থেকে আমাকে একটু শেয়ার করবেন। আমি এটা একটু দেখে শুনে আমি সবার উদ্দেশ্যে একটা ডেলিভারি দিব, একটা ক্লাস দিয়ে দিব এটাতে। মানে এই জি স্যার। রিলেটেড একটা ক্লাস দিব, সাথে আমি ওইটাকে ইয়ে করে দিব। আমি তো জি স্যার। ডিটেলস পড়াবোই, আমি কিন্তু ডিটেলস পড়াবো। দেন তারপরে আমি ওই জিনিসটা ওর ওইটা বুঝাই দিব। ঠিক আছে, আপনি এটা করবেন, হ্যাঁ আপনি নিজ দায়িত্বে আমাকে একটু জানাবেন। আচ্ছা। স্যার আর একটা কথা আছে কিন্তু, হ্যাঁ জি বলেন। যদি আপনার কন্টিনিউটি কোনো কাজ হয়, আপনার সেই ক্ষেত্রে কিন্তু অলওয়েজ থাকা সত্ত্বেও প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে। যেমন হি ইজ টকিং ইন দ্য ক্লাস, হি ইজ অলওয়েজ টকিং ইন দ্য ক্লাস, আপনার অলওয়েজ থাকার সত্ত্বেও কিন্তু এখানে হইতে পারে, ওই কন্টিনিউইং মানে চলমানের কারণে অলওয়েজ থাকা সত্ত্বেও আপনার কিন্তু কন্টিনিউয়াস হতে পারে। হইতে পারে, যে হইতে হি পারে। ইজ অলওয়েজ টকিং ইন দ্য, সর্বদা ক্লাসে কথা বলিতেছে, মানে এটা হচ্ছে সামথিং। আচ্ছা, এটা এটা কেন হইলো বলেন তো? না, এটা কেন হইলো? এটা কেন হলো? ওই যে বললাম না, ফিল করতে বলছিলাম, জি যে জি, কিছু কিছু মানে সেন্টেন্স নিজের আছে অন্তর আপনাকে থেকে আপনি বুঝতে প্রকাশ হবে। করতে হবে। টক, জি টক মানে কথা বলা মানে কি বলতেছে। যদি জি আপনি সেন্টেন্সটা ফিল করেন এরকম যে এটা কন্টিনিউয়াস দিলেই সেন্টেন্সটাকে পুরোটা ভালোভাবে ডিফাইন করা যায়, তখন আপনাকে এটা কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। এই জন্য আমি বলেছি যে আপনি টেন্স জানার থেকে টেন্সটা ফিল করা বেটার। কারণ আপনি জেনে খুব বেশি আনসার করতে পারবেন না, কিন্তু ফিল করলে আপনি জটিল জটিল প্রশ্ন অ্যান্সার করবেন। এবং ফিল জাতীয় সেন্টেন্স গুলো দেখবেন খুব ছোট হয়, খুবই ছোট হয়। আমরা ওইগুলোকে তুড়ি মেরে সলিউশন করে চলে আসি, বাট ওখানে আমরা ভুলটা করি। বুঝতে পারছেন? তো এই হলো বিষয়। এইটার ক্ষেত্রে
একশো had চব্বিশে already left. আচ্ছা 124-এ আমরা এটা দুইভাবে আমরা সলিউশন করে ফেলবো। একটা হলো বিফোর আছে মানে কি, আফটার আবার বিফোরের, আফটার আর বিফোরের একটা রুলস আমরা শিখে নিব। সবাই জানি আমরা, জানেন তো নাকি? জি জি। জি স্যার। বিফোরে আবার আফটার পরে পাস্ট পারফেক্ট, রাইট, যে পাশে পাস্ট মনে পারফেক্ট রাখবেন। অপোজিট পাশে পাস্ট আচ্ছা ডিফারেন্ট। আচ্ছা, এখানে আমি একটু সবার উদ্দেশ্যে একটু বলে ফেলি, ঠিক আছে? আফটার আর বিফোর, মনে করেন আফটার আর বিফোর, ধরেন আফটারকে আমরা বলতে পারি উপবিশ্বাস, আর বিফোরকে বলতে পারি বুবলি। তো বুবলি, বুবলি আর উপবিশ্বাসের একটা কমন কমন আকর্ষণ আছে, সেটাকে বলেন তো, দেখাইয়া সেটাকে। দিম এইটা ক্লাসটা শেষ করলে স্ক্যানার দিয়ে করলে সময় যাইব কি ভাই? মোবাইল দিয়ে মারেন, স্ক্যানার দিয়ে করলে বিশ্বাস সময় এবং লাগে। বুবলির একটা কমন বিষয় আছে। এই কথা বলছেন কে? মিউট করেন। আচ্ছা, বুবলি এবং অপু বিশ্বাসের একটা কমন একটা চাওয়া আছে না? সে চাওয়াটাকে সাকিব খান, তাই তো? সাকিব খানকে জি কিন্তু জি। তারা চাইবে, তো আফটার চাইবে হলো তার সাথে থাকতে, অপু বিশ্বাস চাইবে। তো আফটার মানে কি? পরে। আফটার মানে পরে, তার প্রিয় স্থানও পরে, প্রিয় স্থানেও আফটারের প্রিয় স্থান কি? পরে। তো পরে মানে প্রিয় স্থানে প্রিয় মানুষ, প্রিয় মানুষকে, সরি, প্রিয় প্রিয় মানুষটা হলো পাস্ট পারফেক্ট, সাকিব খান। তো সাকিব খানকে আমরা কি নাম দিয়েছি? পাস্ট পারফেক্ট দিয়েছি, পাস্ট পারফেক্ট। আবার বুবলির প্রিয় মানুষও কিন্তু সাকিব খান, তো বুবলির প্রিয় স্থান পূর্বে। দেখেন বিফোর মানেও কিন্তু পূর্বে, বিফোর মানেও পূর্বে। তো প্রিয় স্থানে প্রিয় মানুষ, পাস্ট পারফেক্ট। অর্থাৎ দুইজনের কিন্তু দেখেন, সাকিব খান এমনি কিং খান হয়নি কিন্তু, যে একই সাথে দুইজনের মনের ইচ্ছা কিন্তু পূরণ করে দিছে। তো আপনাকে বলছে যে তোমার প্রিয় স্থান কি, বলছে আমার প্রিয় স্থান পরে, তাহলে পরে বসে গেছে। যারা বিফোরকে বলছে যে তোমার প্রিয় স্থান কি, পূর্বে, সে পূর্বে বসে গেছে। আর বাকি যে দুই যে দিকে ফাঁকা আছে, ঠিক আছে, বাংলা সিনেমার একজন খুব কিংবদন্তি নায়ক আছেন, যিনি মানে প্রচুর পরিমাণ কি কি বলো এটা ছ্যাঁকা খাইছেন, সেটাকে বাপ্পারাজ। বাপ্পারাজ। তো এই বাপ্পারাজ মনে করেন যে পাস্ট ইনডিফিনাইট। ব্যাস, একটু মনে রাখেন, একটু মজা চলে আমি বললাম আর কি, যাতে আপনাদের মনে থাকে, কারণ কমন নিয়ম ভাই আমরা ভুলতে পারবো না, এই নিয়মটা ভোলা সম্ভব না, ভুললে আমরা পিছিয়ে যাব। হ্যাঁ, বিফোরের আগে আর আফটার পরে সর্বদা পাস্ট পারফেক্ট, যেখানে পাস্ট পারফেক্ট তার অপোজিট পাশে পাস্ট ডিফারেন্ট। এখন এখন আপনারা শর্টকাট করে নেবেন, আমি আমার মতো করে বোঝায় লিখে দিলাম। এখন আপনারা যেভাবে মন চাই, যেভাবে সহজ মনে হয়, সেইভাবে শর্টকাট নোটটা করে ফেলবেন। স্যার স্যার আমি কিন্তু এখানে আরেকটা ধরছিলাম, বুঝলেন? আচ্ছা বলেন। অলরেডি দেখে আপনার, অলরেডি দেখে আচ্ছা আপনার আচ্ছা, ওই সেটা যে বলছি। হ্যাঁ, আমি এখনো এটা সেন্টেন্স শেষ করি নাই, আমি আগে এইটা ধরে করব। তাহলে বিফোরের পূর্বে কি করব? বিফোরের পূর্বে হ্যাড পাস্ট অলরেডি পারফেক্ট। লেফট, তাহলে পাস্ট পারফেক্ট হয়ে গেল। এখন এখানে ও যেটা বললো এটা কিন্তু একটা বিষয় আছে, সেটা হলো অলরেডি। অলরেডি দেখে এখন এখানে একটা রিস্কও আছে। আমরা নর্মালি যে রুলস গুলো শিখছি, অলরেডি, জাস্ট, জাস্ট না, এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হয়, পারফেক্ট স্যার। প্রেজেন্ট পারফেক্ট হয়। তার প্রেজেন্ট মানে পারফেক্ট। অলরেডি কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট না, ক্ষেত্র বিশেষে কি পাস্ট পারফেক্টের ক্ষেত্রেও বসতে পারে। স্যার ওই যে একটু আগে বললেন না ফিলিংস এর ক্ষেত্রে আপনার। হ্যাঁ, বুঝতে পারছেন? তার মানে একটা জিনিসের স্বতঃসিদ্ধ কোনো কিছু ধরে নেবেন না। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ম্যাথমেটিক্স না। আমরা বোঝার সুবিধার্থে অনেক নিয়ম পড়ি, কিন্তু দিন শেষে কিন্তু প্রত্যেকটা জিনিসের কিছু ল্যাকিংস থাকে, লিকেজ থাকে। সো আপনাকে ওই জিনিসটা ওয়েটেড করতে হবে। তো যাই হোক, তাহলে আমরা এই প্রশ্নটা সলিউশন করে ফেলতে পারলাম যেভাবেই আমরা করি। ওই যে অলরেডি দিয়ে আমিও চিন্তা করেছিলাম প্রথমে, কিন্তু আমার প্রথমেই মাথায় আসছে যে আচ্ছা অলরেডি থাকলে ওই যে ওই প্রবলেম হইতে পারে, প্রথমেই যদি আমি না বুঝে ভুল দিয়ে ফেলি যে স্যার অলরেডি আমরা আছে। তো ফার্স্ট টাইমে এই ভুলটাই করি স্যার। আমরা হ্যাঁ এই ইন্ডিকেটর গুলোর দিকে কিন্তু ফার্স্ট টাইমে খেয়াল করি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, এখানে একটা সেন্টেন্সে তো একাধিক ইন্ডিকেটরও থাকতে পারে, এটাও তো বুঝতে হবে। এখানে বিফোরটাও তো ইন্ডিকেটর একটা, যে বিফোর জি। এবং আফটার মাঝখানে বসে আমাদের এই যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা রুলস ডিফাইন করে দেয়, এটাও তো আমাদেরকে জানতে হবে। এটা পারবেন সবাই। আই হ্যাভ ফিনিশড দ্য বুক ইয়েস্টারডে, বলেন। আই সেন্টেন্সে ফিনিশড। আমি এটা আপনাদের বলবো না, একটু আগে পড়ছেন তো, জি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিকেটরস পড়ছেন না ইয়েস্টারডে? স্যার, সো জি এটা স্যার। থাকলে মানে কি আপনার হবে? হ্যাভ সে- তাহলে হ্যাভ সেক্ষেত্রে ফিনিশড শুধু হবে না, শুধু ফিনিশড। ফিনিশড হবে। ফিনিশড।
শুধু ফিনিশড। আচ্ছা দেখি আমি আপনাদেরকে একটা লেখা ধরি। আমার এখানে বোর্ডে আঁকাইছে কে, প্লিজ একটু সে ইয়ে করেন তো, মুছে দেন তো। তো মুছতে পারছি না আমি। স্যার আপনি তো বুঝতে পারবেন না, ও যে নিয়ে আঁকাইছে সেই তার মুছবে। বুঝতে হবে। উনি এটা ধরে কেন স্যার, বুঝতে পারতেছি না। একটু শোনেন, মানে আমাদের এই বয়সে এসে একটু একবার বলার পরেও সচেতন হতে হয়, একটু সচেতন হইতেই হবে এই বয়সে এসে। আচ্ছা যাই হোক, দেখেন আমি যদি বলি আই ফিনিশড, আই ফিনিশড বাই মাই টপস। টপস বানান কি? এটা মেয়েরা যে টপস পরে, আমি জানি না টপস বানান। আচ্ছা, আই ফিনিশড, আমার ওই টপস নিয়ে কোনো ইয়ে নাই। আই ফিনিশড বাই, আই ফিনিশড বাই মাই টপস। এখানে কি এটা বল? বাইং হবে স্যার, বাইং হবে। কেন হবে? ওই যে ফিনিশ থাকার কারণে স্যার এর পরবর্তী এইভাবে ভার্বটা বলছি। জিরান্ড হয়ে যাবে। হ্যাঁ, আমি যেভাবে বলছিলাম সেভাবে বলার চেষ্টা করবেন যে পৃথিবীতে কতগুলো ভার্ব আছে, যেই ভার্বের পরে সেকেন্ড কতগুলো ভার্ব থাকলে সেটা কি হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। তো ফিনিশড ওই ভার্ব, ফিনিশড এর পরে ভার্ব থাকে তাহলে সেই ভার্বটা কি হবে, জিরান্ড হয়ে যাবে। আই আইএনজি স্যার হবে না? বুঝি নাই? আইএনজি, বাইং আইএনজি হবে। রাইট, আইএনজি। আই ফিনিশড বাইং মাই টপস, আই ফিনিশড বাইং মাই টপস। 126, আই উইল সি ইউ হোয়েন আই শ্যাল কাম ব্যাক। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বলেন তো। আই শ্যাল সি ইউ হোয়েন আই শ্যাল কাম ব্যাক। তো এখানে আমরা হোয়েনের একটা, দেখেন এই নিয়মগুলো একদম অ্যাকুরেট কিছু না, হ্যাঁ। যে হোয়েনের একটা নিয়ম লিখে দিই, হোয়েনের পরে যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট থাকে, লেখেন প্রেজেন্ট ইনডিফাইনাইট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে তার পূর্বে আপনি, তার পূর্বে আপনি ফিউচার ইনডিফিনিট টেন্স বসাতে পারবেন, ফিউচার ইনডিফাইনাইট বসাইতে পারবেন। এই রুলসটা লিখে নেন যে হোয়েনের পূর্বে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে তাহলে হোয়েনের পরে কি বসবে, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট। ইনডিফাইনাইট। তাহলে আমাদের উপরের সেন্টেন্সের প্রবলেম কোথায়? দেখেন হোয়েনের পূর্বে কি বসছে, ফিউচার ইনডিফিনিট, তার মানে এটা ঠিক আছে, আই উইল সি ইউ, নাকি? জি এটা ঠিক স্যার। আছে। হোয়েনের পরবর্তী অংশ কি বসবে, প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট কি হবে, আই হোয়েন কাম ব্যাক, আই আই কাম কাম ব্যাক, ব্যাক। আই কাম ব্যাক, হোয়েন আই কাম ব্যাক। ব্যাস, এটাই হলো আমাদের নিয়ম। 127 নাম্বার, এখানে কি ভুল আছে সেটার থেকে বড় বিষয় হলো কন্ডিশনাল সেন্টেন্স আমি করাইছিলাম, করাইছিলাম না, করানোর কথা। জি স্যার, জি স্যার পড়াচ্ছি। কন্ডিশনাল সেন্টেন্স যদি করায় থাকি তাহলে আমি একটা কথা বলছিলাম, ইফের পরবর্তী অংশ কখনোই কি হবে না, মডাল অক্সিলারি হবে না। ইফের পরবর্তী অংশ, ইফের পরবর্তী অংশ কোনটাই, এইটুকু না। তো এখানে কি বসছে, মডাল বসছে না, উইল বসছে স্যার। তার মানে এই জি মডেলস মডাল বসছে স্যার। বসবে না। এখন এইটা রুলসটা কি হইতে পারে, যেহেতু আমি আমি এই পাশটা সঠিক ধরে নিব, এই পাশটা আমি চেঞ্জ করতে চাই না, তাহলে আমার রুলসটা হলো এরকম যে ইফের পরে প্রেজেন্ট ইনডিফাইনাইট, তাই নাকি? জি স্যার। ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স থাকে, তার পরবর্তী পরের অংশ ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফাইনাইট বসবে। দেখে বক্স করেন। অর্থাৎ ইফ আই আক্স মি, সরি ইফ হি আক্স মি, এস হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে এস হবে। সো ইফ হি আস্কড মি আই উইল স্টে, আই উইল স্টে। ঠিক আছে, এই রুলসটা একটু আলাদা করে নোট করে নিতে, এখানে এটা ইম্পর্টেন্ট আছে। এটাও কি, এটা ওই একই, এটা দরকার নাই। আচ্ছা 128 আসেন,
বলছে যে নুসফা টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং, টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। কেউ বলতে পারবেন এটা? নিউ স্যার, He নিউ knew. ভার্বের সেকেন্ড Knew. ফর্ম। আচ্ছা, নোজ তাহলে এর আমরা ফার্স্ট একটু ফর্ম হবে। রুলসটা একটু লিখে নিই, অ্যাজ ইফ এবং অ্যাজ দো As if এবং as their পরে সাবজেক্ট পরে ভার্ব ভিতর। দুইটার ক্ষেত্রেই, হ্যাঁ দুইটার ক্ষেত্রেই দেখেন প্রথমে সাবজেক্ট থাকবে, আবার এইগুলোর পরেও কি বসবে? সাবজেক্ট। আপনি প্রথমে যদি প্রেজেন্ট টেন্স থাকে, অর্থাৎ অ্যাজ ইফ বা অ্যাজ দোর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে হবে কি বসবে? পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রথম অংশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভি2 থাকে, তাহলে পরবর্তী অংশে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট কোনটা? হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। সো আমার অ্যাজ ইফ এর আগে কি আছে দেখেন তো, ভি1 আছে না? তাহলে এর পরবর্তী অংশ কি বসবে? ভি2। ভি2 কোনটা বলেন? অ্যাজ ইফ হি নিউ, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আর যদি আমি এখানে টকড লিখতাম, তাহলে had known. তাহলে হ্যাড নন এভরিথিং, হ্যাড নন এভরিথিং, রাইট। Everything. 130, ইফ হি উড আস্ক মি আই উড স্টে। দেখেন আই উড স্টে আছে এখানে। আমি প্রথমে বলেছি যে ইফ এর পরবর্তী অংশে কি হবে না? মডাল মোরালস হবে না। বসবে না। সো এখানে আমরা কন্ডিশনালের সেকেন্ড রুলস অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল যেটা বলে সেটা আমরা একটা শিখে নেব। ইফের পরবর্তী ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফের পরবর্তীতে যদি পাস্ট ইনডিফাইনাইট হয়, এবারে সাবজেক্ট would could might, তারপরে এরপরে V1, কি বসবে? সাবজেক্ট বসবে, তারপরে would could might, উড, উড কুড মাইট, শুড, তারপর তারপরে ভার্ব V1. ওয়ান। মাইট, V1. এগুলোর পরে ভি1, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম, ভার্বের। সেকেন্ড কন্ডিশন। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে জি আমাদের স্যার। সেকেন্ড ক্লজটা তো ঠিকই আছে, আমরা শুধু প্রথম ক্লজটা চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। তাহলে প্রথম ক্লজটা কি লিখবো? ইফ হি আস্কড মি, ব্যাস। একশো 33 দেখেন, দে আস্কড হিম টু বি ক্যাপ্টেন বাট হি রিফিউজড, ইজ ইট রাইট অর রং? They asked him to be captain, but he refused. Refused. দেখেন আমার সেন্টেন্সের দুইটা অংশ, মানে ক্লজ কয়টা? দুইটা। তো শুরুর ক্লজ এইটা, আর দ্বিতীয় ক্লজ হলো এইটা। তো শুরুর ক্লজটা কোন টেন্স দিয়ে শুরু হয়েছে? First tense দিয়া। আর পরবর্তী ক্লজটা কি হয়েছে? পাস্ট টেন্স। তার মানে শুরু হয়েছে পাস্ট টেন্স দ্বারা, আপনি শেষ পর্যন্ত কি করলেন? পাস্ট টেন্স করলেন। আমি কিন্তু বলি না যে পাস্ট ইনডেফিনাইট, পাস্ট পারফেক্ট, এটা বলি না। আমি বলছি পাস্ট, এটাকে বলা হয় পাস্ট সিকুয়েশন বা পাস্ট অব্লিগেশন। সিকোয়েন্স অফ টেন্স বলে একটা কথা আছে, টার্মস আছে। তো সেই টার্মসে বলা হচ্ছে যে আমরা একটা সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, দুইটা পার্ট সাধারণত, অনেক সময় ব্যতিক্রম হয়, ব্যতিক্রমগুলো পরে বলবো। সাধারণত কি হয়, প্রথম অংশটুকু যদি আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করি, পরবর্তী অংশটুকু প্রেজেন্ট হয়। অথবা অনেক সময় প্রথম অংশটুকু ফিউচার দিয়ে শুরু হলো, বা প্রথম অংশটুকু প্রেজেন্ট দিয়ে শুরু হলো, পরবর্তী অংশটুকু প্রেজেন্ট বা ফিউচার। কারণ প্রেজেন্ট আর ফিউচার খুব কাছাকাছি। বাট যদি কোনো সেন্টেন্স, অথবা আপনি ধরেন একটা স্টোরি রাইটিং লেখছেন, পড়ছেন না? ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং নেমড মিডাস, পড়ছেন না? সো এই টাইপের যখন আপনি একটা স্টোরি পড়ছেন অতীতকালে, অ্যানশিয়েন্ট টাইমের, অতীতকালের কোনো ঘটনা পড়ছেন, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কি পাস্ট টেন্স ইউজ করছেন না? শুরুটাই দেখেন একদম জি স্যার। পুরোটাই আমরা জি পাস্ট স্যার। টেন্স ইউজ করছি, জাস্ট এইটাও এখানে। তার মানে এখানে ঠিকই আছে, এখানে কোনো ভুল নাই। এখানে পাস্ট অব্লিগেশন জাতীয়, ঠিক আছে, এটা আলাদা রুলস কিছু না। আপনি জাস্ট আমার সাথে বুঝে নেন যেখানে পাস্ট অব্লিগেশনের ব্যাপার, সিকোয়েন্স অফ টেন্সের ব্যাপার। এখানে ভুল হইতো যদি বাট হি রিফিউজেস থাকতো, এস থাকতো, মানে প্রেজেন্ট টেন্স থাকতো এখানে, তাহলে এই জায়গায় একটা ভুল থাকতো। আমি কি বোঝাতে পারলাম? জি।
এবার দেখেন মিসসেলেনিয়াস কতগুলো প্রবলেম দেখাই। বলছে যে 134, দ্য ডোর ইজ ওপেন, প্লিজ শাট হার, ইজ ইট রাইট অর রং? স্যার এটা প্যাসিভে আছে, এটা ওপেন হবে। ওপেন্ড হবে প্যাসিভে? আচ্ছা, ওপেনিং তো হইতে পারতো, মানে আমি কন্টিনিউয়াস টেন্স করে দিলেন নাকি? তাহলে তো স্যার ওপেনিং দ্য আচ্ছা ঠিক আছে, খুব ওপেনিং ভুল বলেননি, সঠিকই ওপেনিং দ্য বলছেন। ডোর হতো। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে, ওয়েলকাম, এটা ভার্ব না? স্যার ভার্ব। আমি আমি যদি আপনাকে এমনি অবর্তমানে নর্মালি বলি যে আই গিভ ইউ এ ওয়েলকাম, তখন কি ভার্ব? তখন তো নাউন, ওয়েলকাম নাউনও হয়তো। হেল্প, হেল্প ভার্ব। আবার আমি বলি না একটা হেল্প করো তো, আমি কি সবসময় ভার্ব হিসেবে ইউজ করি? হেল্প তো নাউন আকারে বলি, বলি না যে আই নিড ইউর হেল্প, আই নিড ইউর হেল্প, আই নিড ইউর হেল্প, এখানে হেল্প কোন অর্থে ভার্ব? এটা তো নাউন। ওয়েলকাম ভার্ব হইতে পারে, নাউন হইতে পারে। হেল্প ভার্ব হইতে পারে, নাউন হইতে পারে। ওপেন ভার্ব হইতে পারে, নাউন হইতে পারে। ওপেন নাউন, তার মানে এখানে তো ঠিকই আছে ওপেন। এখানে আমার না কন্টিনিউয়াস দরকার, না প্যাসিভ মোডে দরকার, কোনো কিছুই দরকার নেই। তাইলে কি হবে? দ্য দরজাটা ডোর ইজ খোলা। ওপেন, ইউ আর রিকোয়েস্টেড টু শাট হার। আচ্ছা দেখেন, আমরা আমরা আসলে অনেক কঠিন কঠিন চিন্তা করি। খুব ইজি একটা ভুল আপনার চোখের সামনে, আপনি নিজেরই হাত কামড়াবেন যে হায় হায়, আমি আমি এটা দেখি নাই। দ্য ডোর শুরু হয়েছে কি দ্বারা? অবজেক্ট না, বস্তু না, জড় বস্তু না। সো ষাট হার কিভাবে হয়? ষাট ইট। আপনি শুরু করছেন ডোরকে, ডোরকে কি আপনি মহিলা বলবেন আজকে বা পুরুষ বলবেন? কি বলবেন বলেন? ষাট ইট, খুব ছোট জিনিস না? খুব সিলি ম্যাটার। এখন এখন মনে হচ্ছে স্যার আপনি সেন্টেন্স তাই না? স্যার সেন্টেন্সটা একটু লিখতে দেন স্যার। হ্যাঁ লেখেন লেখেন, শিওর। জি স্যার, আসলে কি চরম মানে চোখের পরে রয়েছে, খেয়াল করিনি তো। হ্যাঁ ডোর তো আর মহিলা মানুষ। হ্যাঁ, এই জি এই স্যার। জায়গাটা, এই জায়গাটাই আসলে জড় আমরা। পদার্থ, এ তো জড় পদার্থ। জি স্যার। আচ্ছা তাহলে একটু ইয়ে করে ফেলি। বলেন, হার রুমস উইন্ডো ইজ ওপেন। কক্ষের বলেন, হুম। ছোট্ট সেন্টেন্স, অথচ দেখেন আমাদের এই সেন্টেন্স গুলোতে কতটা প্রবলেম মানে ক্রিয়েট করে রাখছে। খুব ইজি সেন্টেন্স না, হার রুমস উইন্ডো ইজ ওপেন। এখন এইখানে কোথায় ভুল, আমরা কিন্তু ভুল আইডেন্টিফাই করতে পারছি না। খুব কষ্ট লাগছে আমাদের। কেউ কেউ বলতে পারেন ভুল হোক, অসুবিধা নেই, আপনি যা বলবেন ভুল হোক, আমি কিচ্ছু বলবো না। তাইলে কি আপনার ওই হার্স রুম উইন্ডো নাকি? না না, তাও তো না। হার স্যার। আচ্ছা, একটা এখানে এখানে একটা বিষয় বলি। হার কথাটা কি বলেন তো? হার অথবা হিজ, আমি যদি হিজ ব্যবহার করতাম, যাই ব্যবহার করতাম, এটা কি পজিটিভ না? এই পজিটিভ। পজিটিভ, পসেসিভ স্যার। জি। পজিটিভ। তো পজিটিভ আমরা সাধারণত কার ক্ষেত্রে ইউজ করি? দেখেন, আপনি এই কথাগুলো নোট করে নিতে পারেন। পজিটিভ সাধারণত ব্যক্তি অথবা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করি। ব্যক্তি, যে কোনো ব্যক্তি, হয় ব্যক্তি অথবা প্রাণীর ক্ষেত্রেও আমরা পজিটিভ ইউজ করি। ব্যক্তি প্লাস প্রাণী, এই দুইটার ক্ষেত্রে হলো আমরা পজিটিভ ইউজ করি। ব্যক্তি ধরেন বা প্রাণীর ক্ষেত্রে। সুমনা, সুমনা কি ব্যক্তি না? সুমনাস অ্যাপোস্ট্রফিয়াস, হার, হিজ, প্রত্যেকটা ব্যক্তি না? বা প্রাণীর ক্ষেত্রেও হইতে পারে। এই ক্ষেত্রে আমরা পজিটিভ ব্যবহার করি। কিন্তু রুমস উইন্ডো, রুম উইন্ডো, উইন্ডো জিনিসটা কি? হার রুমস উইন্ডো, এটা কি ব্যক্তি? এটা কি ব্যক্তি? হার রুমস উইন্ডো, তার রুমের না জানালা। স্যার। না স্যার। আমরা তো হার দেখছি, আমরা দেখছি হারে, কিন্তু আসলে কিন্তু এখানে হার ইন্ডিকেট করেনি। ইন্ডিকেট করছে কোনটা? মেইন জিনিস কোনটা? উইন্ডো। তো জানালাটা জি। উইন্ডো তো ব্যক্তি না, প্রাণীও না,
তার মানে এটা পজিটিভ এইভাবে করা যাবে না, পজিটিভ করা যাবে না। এক্ষেত্রে আমরা কি করব? এইগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব দা উইন্ডো অফ হার রুম। হার রুম, তার রুমের উইন্ডো, বুঝতে পারছেন? ইজ ওপেন। স্যার আবার একটু রিভিউ করবেন তো স্যার প্লিজ, হ্যাঁ হ্যাঁ বলেন। আবার একটু প্লিজ আবার একটু রিভিউ করতেন স্যার বিষয়টা, ওই যে রুমস থেকে, রুমের পর থেকে রুমের পর থেকে কি হয়েছে বোঝা যাচ্ছে না? আবার একটু রিভিউ করতেন। জি স্যার, আবার একটু রিভিউ করতেন কথাটা। আচ্ছা আচ্ছা, বলা হচ্ছে যে দা উইন্ডো অফ আর রুম ইজ ওপেন। এটা আমরা কেন লিখলাম? কারণ হলো আমরা পজিটিভ তখনই লিখি যখন ব্যক্তি বা প্রাণীকে নির্দেশ করে। তো এখানে হার রুমস উইন্ডো, এখানে উইন্ডোকে বোঝানো হচ্ছে। সো যেহেতু উইন্ডোকে বোঝানো হচ্ছে, উইন্ডো না ব্যক্তি না প্রাণী, সো আমি পজিটিভ লিখতে পারবো না, লেখা আমাদের সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি লিখবো? আমাদের একটা টেকনিক আছে। টেকনিক হলো প্রথমে আমরা একটা ডি আনি, তারপরে মেইন যে অবজেক্ট, সেই মেইন অবজেক্ট কোনটা? উইন্ডো। দ্য উইন্ডো অফ হার রুম। উইন্ডো কার কার ক্ষেত্রে বলেন তো? তার রুমের ক্ষেত্রে। অর্থাৎ আমরা এইগুলো লিখি কি পজিটিভের বিকল্প হিসেবে। অর্থাৎ তার রুমের উইন্ডো, তার রুমের উইন্ডো ইজ ওপেন, হয় খোলা। তাহলে তো এখানে ওপেন নাউন, হ্যাঁ হ্যাঁ তাইলে তো এখানে ওপেন নাউন নাকি? হ্যাঁ, ওপেন 100% এখানে নাউন, এখানে ওপেন নাউন। এই ওপেন নিয়ে কোনো হ্যাঁ প্রবলেম। ঠিক আছে। জি। ইট ওয়াজ হিট। আই এম শিওর যে এখানেও একটা জটিলতা প্যাচ বাঁধবে। এত ছোট কি প্যাচ বাঁধবে ওখানে? তিনটা মাত্র ওয়ার্ড। ইট ওয়াজ ইট ওয়াজ হিম তো হবে না, কারণ হিম হয় না, এই হয় সে। ইট ইট ওয়াজ তো হচ্ছে আপনার কোনো বস্তুবাচকের কোনো মানে ব্যক্তিবাচকের কোনো কিছুর ক্ষেত্রে কি ইট বসে? আচ্ছা আচ্ছা, ওই সব কথা আমি বাদ দিই। আপনি প্রায় প্রায় তাই তো লেখেন না বলতেছি যে আপনার ইটস মি, ফেসবুকে লেখেন না ফ্রেন্ডদেরকে জি ইটস, স্যার লিখি স্যার। এই হলো আমি। ইটস মি মানে কি? ইট ইজ মি নাকি? এটা তো ইটস ওয়াজ হি। ইটস মাইন লিখি স্যার, ইটস মাইন লিখি। কেন ইটস মি লেখে? আপনি লেখেন না না, অনেক ইটস সময়। মি লিখি। দেখবেন যে চ্যাট করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে আমরা কাছের বন্ধুদেরকে বা ইয়ে ক্ষেত্রে অনেক সময় রাগ হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়, তখন লিখি ইটস মি বা ইট ইজ মি, এরকম লিখি তো। আমি জানি না আপনারা দেখেন, কিন্তু আমি লিখতাম, এক সময় লিখতাম রাগ স্যার হয়ে। আবার তো ওইটা যে, স্যার আরেকটা সেন্টেন্স যে বলি দিস বুক ইজ মাইন, ওইটা মাইনটা কিভাবে তা কি জন্য বুক ইজ ব্যবহার করে? মাইন, তো পসেসিভ তখন অ্যাডজেক্টিভ হিসেবে, তখন পজিটিভ হিসেবে বসছে, পসেসিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ জি হিসেবে বসছে। বাট এখানে মি তো আর পজিটিভ না, এটা কি? না স্যার, এটা এটা তো অবজেক্ট। অবজেক্টিভ। আবার এইটা এটা কি অবজেক্টিভ না? এখন আপনি পজিটিভ তো জি দিতেই অবজেক্টিভ। পারেন। এখন আপনি এখানে হি শুধু হবে না, হি হবে। ইট ওয়াজ হিজ, ইট এটা ওয়াজ দিলে কি হি, অর্থ হয়? ইট ওয়াজ হি। ইট ওয়াজ না হিজ হিজ দিলে দিলে অর্থ স্যার হয়? আবার অর্থ হয় একটা না। নাউন লিখবে স্যার, আমি এটার যদি পরে আরেকটা নাউন লিখবে। আচ্ছা আচ্ছা, আমি আমি আরেকটু বলি। আমি যদি এটা বলতাম যে ইট ওয়াজ হিজ বুক, এই হয় তার বই, তাহলে হয়তো অর্থটা হয়তো। মিনিংটাও তো আপনাকে দেখতে হবে নাকি? যেমন ইট ইজ মাইন, এটা আমার, সেই ক্ষেত্রে ঠিক আছে ওইটা আমার। বাট ইট ইজ হিজ, ইট ওয়াজ হিজ, এটা তার, এটা তার, অর্থটা কেমন? আচ্ছা যাই হোক, তাও ধরে নিলাম হইলো। বাট এখানে একটা মানে বড় যে প্রবলেম, সেই প্রবলেমটা আমরা এখনো প্রবলেমটা নিয়ে কথা বলি নাই। সেটা হলো বি ভার্ব। আপনাকে একটা বিষয় শেখাই, বি ভার্বের পরে হ্যাঁ পজিটিভ বসতে পারে, পজিটিভ বসতে পারে, আমি ওইটা নিয়ে দ্বিমত করছি না। বাট আমার প্রবলেম হলো অবজেক্টিভ এবং সাবজেক্টিভ নিয়ে। বি ভার্বের পরে অবজেক্টিভ বসে না, বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে। লিখে রাখেন সাবজেক্টিভ ফর্ম, আগে এটা লেখেন, এটা লিখে বক্স করেন। বি ভার্বের পরে সবসময় কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে। দেখছেন? জি স্যার লিখছি স্যার। তার মানে যদি বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, তাহলে ইট ওয়াজ কি হবে বলেন তো? ইট ওয়াজ হি। হি It হবে was স্যার। he। শুনতে কেমন লাগছে না কি যে হবে ইট স্যার? ওয়াজ হি? না, এটাই কারেক্ট, ইট ওয়াজ হি, এটাই আনসার। অর্থাৎ ইটস মি না, ইটস আই। যদি ফ্রেন্ডদেরকে রেগে বলেন তাহলে বলবেন ইটস মি না, বলবেন ইট ইজ আই, ইটস আই। তা আমি আমি কিন্তু বলছিলাম যে ইট ওয়াজ হি, কিন্তু আপনি বললেন কি অ্যান্সার হবে কি না কি বললেন যেন? ইট ওয়াজ হি বলছিলেন? আচ্ছা আমি শুনি নাই আর কি। কেন আমি বললাম না ইট ওয়াজ হি, তখন আপনি বললেন অ্যান্সার কি না, বলছিলেন যে কি এর কি অ্যান্সার হবে না কি একটা বললেন যে ওয়ার্ড, এই ওয়ার্ড তো হবে কি? ও, ও আচ্ছা স্যার আমি তো খেয়াল বললাম যে করেন। আচ্ছা, ঠিক আছে। আমি বলছিলাম ইট ওয়াজ হি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা 136 আমরা এটা সলিউশন করে ফেললাম।
137, my sister is taller than I. Is it right or wrong? Last one, এটা হলো লাস্ট ওয়ান আমাদের। স্যার এখানে Yeah, কম্পারেটিভ correct, sir. দেন এর পর মি হবে। মি তো হবে না। এখানে নিয়ে হবে না, এগুলো মনে হয় correct. কম্পিটিটিভ ডিগ্রিতে দেওয়ার পরে জুনিয়র টু মি হবে। মাই সিস্টার ইজ টলার দ্যান আই। দেখেন আমরা এখানে প্রবলেমটা হয়, এখানে মি বসবে নাকি আই বসবে এটা নিয়ে। মাই সিস্টার ইজ টলার দ্যান মি নাকি মাই সিস্টার ইজ টলার দ্যান আই, তাই স্যার, আমার তো কারেক্ট, মনে হচ্ছে আই দোষ। বুঝি আই নাই? কারেক্ট মনে হচ্ছে স্যার। স্যার আইটা কারেক্ট মনে হচ্ছে স্যার। আচ্ছা, এখন এখানে বিষয়টা হলো যে আপনি দেন দেন এর পরে দেন এর পরে আপনি সাবজেক্টিভ ফর্ম বসাবেন, অবজেক্টিভ ফর্ম বসাবেন না, তাই তো? তো সাবজেক্টিভ জি, ফর্ম বসালে আপনি কি বসাবেন? আই। আই। তার মানে মাই সিস্টার ইজ টলার দ্যান আই, এটা কারেক্ট। এখন আমার এখানে একটা প্রশ্ন আছে, আমি কিন্তু এটা এইটুকু শেখানোর জন্য আমি এই প্রশ্নটা দিই নাই। আমি এখান থেকে আপনাকে একটা প্রশ্ন ছেড়ে দিব, কেন দেনের পরে কি আই বসে, দেনের পর কি মি বসে না? মানে দেনের পরে কি অবজেক্টিভ বসে না? স্যার, দেন এর পরে মি অবজেক্টিভ বসবে, কিন্তু আপনি যখন এটাকে যখন পজিটিভই করবেন, তখন তো মি তো আপনি প্রথমে নিয়ে এসে দেখা যাচ্ছে কি, এ তো প্যাসিভ ভয়েস না যে আপনি মির জায়গায় আই বসাবেন। আমরা ভয়েস হলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মি থাকলে আমরা প্রথমে নিয়ে এসে আই বসাইতে পারতাম, কিন্তু আপনার যেহেতু আছে এটা হচ্ছে ডিগ্রি, সেক্ষেত্রে আপনার আপনার আমি শেষেটা তো প্রথমে নিয়ে আনসারটা আসা লাগবে। পাইলাম না। আমার কথা হলো আমি ডিগ্রি করব, আমি যেটা করব সেটাতেও ডিগ্রি আছে, সেটাও ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আছে, কিন্তু সেখানে মি আছে, অর্থাৎ দেনের পরে মি বসে, বাট এখানে কিন্তু আই বসবে 100%। সো এই যে দেনের পরে মি কেন বসবে, এটা আপনাদের একটা হোম টাস্ক আমি দিলাম। জাস্ট এক লাইনের একটা ব্যাখ্যা থাকবে, পারলে একটা এক্সাম্পল দিবেন, এটা আপনারা ফাইন্ড আউট করবেন যেভাবে পারেন, কাউকে জিজ্ঞেস করবেন, ইয়ে করবেন। আমি নেক্সট ক্লাসে শুরুতে এটা বলবো, আপনারা তার আগে একটু রিসার্চ করবেন, একটু দেখবেন, এটা দেখতে গেলে অনেকগুলো পড়া হয়ে যাবে। আমি আপনাদেরকে যে কোনো, আপনারা যে কোনো জায়গা থেকে সার্চ টার্চ দিয়ে দিয়ে আপনারা এটা সলিউশন করে ফেলবেন, ঠিক আছে? অথবা আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন, চাইলে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে জানাতে পারেন, অসুবিধা নেই। তো মাই সিস্টার ইজ টলার দ্যান আই এখানে, বাট কিছু কিছু ক্ষেত্রে মি হয়, কোথায় হয় এটা আমাকে জানাবেন। ট্যাগ করছেন ভালো, এবার আসেন 138, আমাকে তো ট্যাগ করছেন শিখাতে, ইটস এটা তো এ সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড আই। ক্লাসে বসে থেকে চালু লস। ইটস এ সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড আই। এটা টেনশন প্লিজ, এই যে ভাই সাউন্ড করেন না প্লিজ। ইটস এ সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড আই, ইজ ইট রাইট অর রং? ও, আপনি বিটুইনটা কি বলেন তো? প্রিপোজিশন, প্রিপজিশন। প্রিপোজিশন দুইজনের মাঝে বসে স্যার। প্রিপজিশনের পরবর্তী অংশ কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে না? জি স্যার। প্রিপজিশনের পরবর্তী অংশ অবজেক্টিভ, এখানে ইউ বসছে, ইউ কি সাবজেক্টিভ জি ফর্ম আপু। হিসেবে বসছে? নেভার। ইউ এর অবজেক্টিভ ফর্মও কিন্তু ইউ, ইউ সাবজেক্টিভ ফর্মও দেখতে জি জি যেরকম, অবজেক্টিভ ফর্ম দেখতেও একই রকম, কিন্তু আই তো আলাদা, আই তো সাবজেক্টিভ ফর্ম আই, আর অবজেক্টিভ ফর্ম কি? মি হয়। মি। তার মানে ইটস এ মি। সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড মি। এটা কেন হইলো? ওই যে প্রিপজিশনের পরে আমরা কি জানি, প্রিপজিশনের পরে কি বসবে? অবজেক্টিভ ফর্ম। প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসবে, ঠিক আছে? এই ছিল আজকে আমাদের ক্লাস, আমাদের ক্লাসের সব টপিক এইটাই ছিল। সো আমরা দেখেন যে আমরা কিন্তু এই আমি কিন্তু আপনাদেরকে এর আগে অ্যাডভান্স একটা বলেছিলাম যে এই যে বিসিএস এর মনে হয় ঘোষণা খুব দ্রুতই দিয়ে দিবে 47-এ। তো 47 দিলে তখন আমরা আমরা কিন্তু একদম সিলেবাস ওরিয়েন্টেড। তার আগে দেখেন আমরা যতগুলো ক্লাস নিচ্ছি এগুলো দেখেন আপনাদের বেসিক, অন্তত বেসিক, শুধু বেসিক না কিন্তু, এগুলো কিন্তু একদম টু দা পয়েন্টই পড়াচ্ছি আমি। শুধু বেসিকের জন্য পড়াচ্ছি না যে শুধু বেসিক ডেভেলপ করছে, বেসিকে বেসিকে কাজে লাগছে, আমি চেষ্টা করি যে সবসময় একদম বেসিক থেকে কথা বলতে। বাট এইগুলো কিন্তু প্রত্যেকটাই টু দা পয়েন্ট, অর্থাৎ বিসিএস সিলেবাস নির্ভর পড়াশোনা, মানে একদমই বিসিএস সিলেবাস নির্ভর পড়াশোনা। মানে এর বাইরে আমি চাকরির পড়াশোনার বাইরে আমি তেমন কিছু যাই নাই। অনেক পড়াশোনা আছে যে চাকরি পড়াশোনার বাইরে। তো সেক্ষেত্রে আমি
নেক্সট আমাদের সিলেবাসের সাথে আমি আরো একটা বিষয় বলবো। আমি যখন ক্লাস করাবো তখন বলে দিব যে অ্যাডিশনাল কতগুলো ক্লাস আমি এক্সট্রা দিব, যদি আপনারা ওইভাবে আগ্রহ হন। সেটা যে বিসিএস বা অন্যান্য সকল চাকরির ক্ষেত্রে আমার সিলেবাসটা কাভার করবে ইনশাল্লাহ। তারপরেও অনেকে ব্যাংকে পরীক্ষা দেন না, তারপরে যে বিভিন্ন কর্পোরেশন গুলাতে পরীক্ষা দেন, কি বলে ওই যে আপনার গ্যাস ফিল্ড বলেন, এনএসআই বলেন, অনেক সময় যে দুর্নীতি দমন কমিশন, এদের ইংলিশ গুলো কিন্তু ধরেন অনেক সময় আইবিএ পরীক্ষা দেয়, বিআইবিএম তো এখন দিচ্ছে, আইবিএ নাই। সো ওদের প্রশ্ন প্যাটার্নটি কিন্তু অনেকটা জিআরই টাইপের, জিআরই স্টাইলের প্রশ্ন প্যাটার্ন। সো আমাদের বেসিক ইংলিশের সাথে আমরা যদি একটু প্র্যাকটিস শিট থেকে ওইগুলো সলিউশন করি, তাহলে কিন্তু আমাদের সকল চাকরির প্রিপারেশনও কিন্তু হয়ে যায়। সো আমি ওইটা, আপনারা আগ্রহ থাকলে আমাকে জানাবেন, আমি নিজ থেকেই জানাবো। তারপর আপনাদেরও আগ্রহ থাকতে হবে। আমি ওইগুলো একটু দেখাই দিব, ক্লাস নিব, যাতে আপনারা বিসিএস এর পাশাপাশি অন্যান্য চাকরির পরীক্ষা দিতে গেলে যেন ইংরেজিতে খাবি খাইতে না হয়। বুঝতে পারছেন? আশরাফুল, প্রশ্ন করবেন? করেন। স্যার বলছি কি, ক্লাসটা তো মনে হচ্ছে যে রেকর্ড করেছেন, তো এই রেকর্ড কি দেন না কোথাও নাকি? হ্যাঁ, স্যার রেকর্ড। আমি ইয়েতে আছি, ইউটিউবে তো আচ্ছা, আছে। আমি বলি, রেকর্ড হলো বিসিএস জার্নির অ্যাডিশনাল এসপি মান্নাদের নামে একটা আছে আপনার, হলো ওই ইউটিউব আছে, হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে, আমি ওটা দিব, ওখানে পাবেন। আপনি মেহেদিস ইংলিশ পয়েন্টের ইউটিউব চ্যানেল আছে, ওখানে পাবেন। মেহেদিস ইংলিশ পয়েন্টের ফেসবুক পেজ ওই আছে, ওখানেও পাবেন। লিঙ্কটা আপনি কি সব হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছেন কি? লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে মনে হয় হোয়াটসঅ্যাপ ওই গ্রুপে জায়গা আমি থেকে এর জয়েন আগেও হতে দিছিলাম, পারবে। আজকেও দিয়ে দিব, অসুবিধা নেই, আজকেও দিয়ে দিব। স্যার স্যার দিচ্ছি। আপনার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেন কাইন্ডলি স্যার। আচ্ছা, স্যার, গত আরো গত ক্লাসে দিছিল আর তো। আর একটা জিনিস কি স্যার, আমি তো এক্সাম দেওয়ার জন্য মানে মূলত ভর্তি হয় এখন। এক্সাম যে কখন কিভাবে হচ্ছে আমি বুঝতে পারতেছি না। এটা কি হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা দিচ্ছে এইটাই শুধু এক্সাম, না অন্য কোনো সাইট আছে আপনাদের? না না, অন্য সাইট আছে তো, অবশ্যই আপনি ওখানে জিজ্ঞেস করেন। আপনাকে একটা, আপনি ওখানে ওই আছে, ইমরান আছে, আপনি আচ্ছা, আপনি আমার গ্রুপে, প্রিলির গ্রুপে একটা মেসেজ দিয়েন, ঠিক আছে? আমি তখনই সাথে সাথে আপনাকে নক করাবো, ও আপনার সাথে যোগাযোগ করে ইয়ে করে দিবে। তাই না কি, আমার তো জিমেইল দিয়ে আপনাদের সাথে করা আছে। এখন জিমেইলে নতুন একটা দেশে যে আপনার পাসওয়ার্ড গুলো চেঞ্জ করা হয়েছে, আমি লিংকের ভিতরে ঢুকে তো ওই পাসওয়ার্ড দিলে আর আমার জিমেইলটা দিলে লগ ইন হচ্ছে না, বলতেছে যে ইনকারেক্ট। আচ্ছা, ঠিক আছে, আমি এটা না দেখে আসলে বলতে পারছি না। আপনি আশরাফুল স্যার, একটু পরেই। স্যার আমি এই ক্ষেত্রে একটু বলি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি এই সমস্যাটা পড়ছিলাম, পরক্ষণে মানাদে স্যারের সাথে সাথে যোগাযোগ করছে, ওই জিমেইলটা মোবাইল নাম্বারটা পাঠাইছি, স্যার কি জানি করলো, এটা ঠিক হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, এই তাহলে স্যারের সাথে একটু যোগাযোগ আরেকটা করলে কাজ হয়। করতে পারেন, ইমরানকে ইয়ে করতে পারেন। আবার মান্নাদে স্যার আছেন, উনি তো একটু ব্যস্ত থাকেন, তারপরে উনি খুবই আন্তরিক, ওনাকে আপনি একটু নক করবেন, দেখবেন যে। তো আমি কি খালি হোয়াটসঅ্যাপে এসএমএস দিলে হবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে উনি খুবই আন্তরিক, উনি ইয়ে করবে, মানে হোয়াটসঅ্যাপে কথা বললেই আদৌ- হবে, সাথে সাথে উনি কিন্তু খুব সাদাইতে রেসপন্স। নক করেন, তারপরে উনি খুব ব্যস্ত মানুষ, ঠিক আছে? তারপরেও এই জন্য বললাম যে ব্যাকআপ হিসেবে ইমরান আছে, ওকে করবেন, বা আমাদের যে কাউকে জানাবেন, অসুবিধা নেই। যে কোনো প্রবলেম আপনি জানান, আপনার সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। শুধু আপনি জানাবেন যে কোনো বিষয়ে। এবং এখানে দেখেন, আমাদের কিন্তু যে কোনো বিষয়ে কথা বলার জন্য উন্মুক্ত। আপনি, এই যে আমি যে ক্লাসে পড়াচ্ছি, আপনি চাইলে সমালোচনা করতে পারেন যে স্যার ঠিকভাবে পড়ানো হচ্ছে না, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, আপনি করতে পারেন। আমি সবসময় ওয়েলকাম করি এটা। বুঝতে পারছেন? জি না স্যার, আসলে কি মানে খুব ভালো লেগেছে, কারণ আহ, অনেকটা আছে বেসিক ধারণা পাই যাচ্ছে, বুঝলেন? শুধু বেসিক না, আসলে যেটা হচ্ছে মৌলিক জিনিস হ্যাঁ আমাদের অনেকটা অজানা। হ্যাঁ, দেখলে এটা মনে হচ্ছে এটা কি কিছু কিছু সেন্টেন্স আপনার, কিছু কিছু সেন্টেন্স মনে হচ্ছে কি না এটাই তো কারেক্ট, কোনো সময় ভুল হতে পারে না, কিন্তু আসলে ওর ভিতরে যে এত ভুল তা ক্লাস না করলে তো বুঝতে পারতাম না। হ্যাঁ, সেটাই। দেখেন, আরো একটা বিষয় আছে যে আমরা এই যে আসলে এই যে বিসিএস এর সিলেবাসটা, মানে ইয়েটা সার্কুলারটা দিলে, তখন আমরা আমাদের একদম ফুল, মানে একদম বিসিএস প্রিলির প্রিপারেশন পুরো একদম, মানে A to Z প্রিপারেশন দিব। সেক্ষেত্রে আমার ইংলিশটা অর্গানাইজড হবে, তখন ক্লাসের লেন্থটা মোটামুটি ধরেন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার হয়তো ক্লাস হবে, যাতে একটা ক্লাসে আমরা কি, মানে সিলেবাস ধরে ধরে একদম A to Z, একদম শুরু থেকে শেষ পর্যন্ত করব। তখনও কিন্তু আমি বেসিক পড়াবো, এমন না যে, মানে টেনশন করার কোনো কারণ নাই যে এখন বেসিক পড়াচ্ছি তখন আমি বেসিক নিয়ে কথা বলবো না, নেভার। আমার যে প্রবলেম, দরকার হলে আমি আপনাদেরকে যদি প্রমিস করি যে আজকে 2 ঘন্টা ক্লাস নিব, আমি প্রয়োজন বোধে আরো আধা ঘন্টা চেয়ে নিব, যে আমাকে দেন, আর আধা ঘন্টা দেন, আমি একটু ধরে ধরে পড়াই যাই। বুঝতে পারছেন? সো একটু থাকেন, পড়াশোনার মধ্যে থাকেন। শোনেন, গাইডলাইনটা আসলে
টিচার আমাদের কাজ কি? আপনাদেরকে গাইড করা, কিন্তু ভালো আপনারা idea। নিজেরাই পারেন পড়তে। আমি এটা জি, বিশ্বাস করি, নিজেরাই। অনেকে আছেন যে আমার থেকে ভালো জানেন, যেহেতু আপনার থেকে বয়সে আমি একটু বড়, তো সেক্ষেত্রে আমার মনে হয় কিছু গাইড করতে পারি, জি, দ্যাটস জি। ইট, আর কিছু না। স্যার কাইন্ড হচ্ছে কি, যে কোনো সাকসেসের জন্য গাইডলাইনটাই মেন, আমি যেটা মনে করি। কারণ কি, অবশ্যই। এবং আপনারা যারা আরেকটা ওখানে কথা গেছেন, বলি, আরেকটা কথা বলি, এটা আমি সবসময় বলি, আমি যখন আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্লাসগুলো নিই, তখন আমি একই কথা বলি। আপনার আর আমার সাথে পার্থক্য কি বলেন তো? আমার আর আপনার মধ্যে পার্থক্য হলো বয়স। আপনি হয়তো প্রবাবলি আমার থেকে 5 বছরের ছোট, সো আমি 5 বছর আগে চাকরি পাবো, আপনি 5 বছর পরে চাকরি পাবেন, দ্যাটস ইট, যদি আপনি পরিশ্রম করেন। জি এর বাইরে ভাই কোনো পার্থক্য নাই। অনেকে বলবে ইনস্টিটিউশনাল প্রাইড, বলবে অমুক তমক, এইটা ওইটা এই সেই বলবে, নাথিং, কিচ্ছু না, কিচ্ছু না। আল্লাহ যদি কপালে রাখে, মানে আপনাকে চেষ্টা করতে হবে, তারপর আল্লাহ যদি কপালে রাখে, দেখবেন যে আপনি পাবেন, এইটা না পাইলে ওইটা পাবেন, ওইটা না পাইলে মোটামুটি আপনি সম্মানজনক একটা কিছু করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? সো আল্লাহর উপর ভরসা রেখে বাবা মার দোয়া নিয়ে পড়াশোনা করেন, আশা করি ইয়া হবেন। আর যে কোনো প্রবলেমে আমরা আছি, যে কোনো প্রবলেম শেয়ার করবেন। জি স্যার, আসলে সত্যি কথা যেটা, আমি এক্সাম দেওয়ার জন্য মূলত আগ্রহী হয়ে আপনাদের সাথে কানেক্টেড ছিলাম। তো তারপরে দেখি এক্সাম গুলোই, শুধু হোয়াটসঅ্যাপে দুই একটা লিঙ্ক পাইছি, সেই এক্সাম গুলোই দিছি, আচ্ছা, তাছাড়া আর দিতে পারেনি। আচ্ছা, আপনার এক্সাম না এটা? আশরাফুল স্যার, আমি তো দেখছি প্রতিদিনই দুই একদিন পর পরই পরীক্ষা থাকে, কিন্তু না, আপনি খেয়াল পরীক্ষা রাখবেন অনেক সময় রাত্রেই কিন্তু লিংক দেয়, আবার প্রতি শুক্রবারও মডেল উনি টেস্ট দেয়। উনি ওই অনেকগুলো পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, মিস ইনফরমেট আমি তো বলতে মিস আমি ইনফর্ম হয়েছে আর কি, হ্যাঁ, মানে ইয়ে হচ্ছেন আর কি, ওই উনি সঠিক লিঙ্কটা হয়তো পায় নাই। ঠিক আছে, আজকে আপনি আমাকে একটু পরেই, আমি ক্লাস শেষ করলে নক করবেন। ঠিক আছে, আমি ফিক্স করে দিচ্ছি, যেভাবে হোক ফিক্স করে দিচ্ছি। ঠিক আছে, তো জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আর পড়াশোনা করবেন সবাই। আসসালামু আলাইকুম স্যার। ইনশাআল্লাহ।